আমি কি আপনাকে দেখে ভয় পাই নাকি? আমি আমার আম্মুকে দেখে ভয় পাই না। আর আপনি তো কোথাকার কে যে আপনাকে ভয় পেতে হবে? তাই নাকি? ওয়েট, তোকে দেখাচ্ছি আমি কে। আমাদের ভয়েস অফ নয় ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ওকে, এখানে বসলাম, দেখি আমার কি করতে পারেন। তিয়া রেগে হাতের কাচের গ্লাসটা আয়ানের দিকে ছুঁড়ে মারল। আয়ান লাফ দিয়ে উঠল। আয়ান ভ্রুকুচকে বলে, আরে সত্যি সত্যি ঢিল দিচ্ছেন কেন? লাঠি কই আমার? ওয়েট কর, আমাকে ভয় পাস না তাই না? তিয়া লাঠি বের করে আয়ানকে মারতে গেলে আয়ান ডিগবাজি দিয়ে সোফা থেকে নেমে লাঠি ঠেকানোর চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো, আরে আমি তো আপনার স্বামী হই, আমাকে মারছে কেন? আহ, লাগছে তো। কিসের স্বামী? এই বিয়ে আমি মানি না। আবার নাকি স্বামী? আয়ানের মাথায় লাগলে আয়ান পড়ে গেল। আয়ান ব্যথায় রেগে গিয়ে লাঠি টান দিয়ে নিয়ে লাঠি দিয়ে বাড়ি দিতে যাবে। তিয়া চোখ বন্ধ করে ফেললে আয়ান লাঠি ফেলে দিয়ে বলল, এখন ভয়ে চোখ বন্ধ করেন কেন? আমার ব্যথা লাগলো না? মাথায় কেউ বাড়ি দেয়? পাগল ছাগল। কি? আমি পাগল ছাগল? তিয়া থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে হাত ধরে ছুটে খাটের উপরে ফেলে দিল। তিয়া খাটের উপর পড়লে আয়ান তিয়ার উপরে উঠে দুই হাত চেপে ধরে বলল, এত দেমাগ কেন? আমার মতো কচি ছেলে পেয়েছেন, এটাই তো আপনার ভাগ্য ভালো। আমার উপর থেকে উঠেক, নইলে তোর খবর আছে। চুপ করেন, আপনাকে দেখে আমার ভয় পেতে হবে নাকি? আমি এখন বাসর করব। আয়ান তিয়ার দুই হাত চেপে ধরে ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। তিয়া ছুটার চেষ্টা করতে লাগলো। আয়ানের শক্তির সাথে পেরে উঠল না। আয়ান তিয়ার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তিয়ার বুকের উপর থেকে আঁচল ফেলে দিয়ে কিস করতে থাকলো। আস্তে আস্তে তিয়াকে মাতাল করে দিতে লাগলো। তিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে আয়ানের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। আয়ান আদর করতে করতে ক্লান্ত হয়ে তিয়ার বুকের উপর শুয়ে পড়ল। তিয়া আয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে গেলে হঠাৎ করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, কুত্তা, তুই আমার সাথে? ছি, আমি তোর বড় আর আমার সাথে এমন করতে পারলি? দেখ, কিসের বড়? আপনি আমার বউ, এটাই আপনার পরিচয়। আর এভাবে ধাক্কা দিবেন না তো, মাথা তো বাড়ি মেরে ব্যথা করে দিয়েছেন। ভালো করছি, তোকে আরো মারা উচিত। আবারও আদর করব? কুত্তা, কুত্তার বউ আপনি। চুপ কর। ঘুমাতে চাই, নিজের মুখ বন্ধ রাখেন। রাখবো না। কিস করে বন্ধ করে দিমু। আয়ানের কথা শুনে তিয়া চুপ হয়ে গেল। আয়ান প্যান্ট পরে নিল। তিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলে তিয়া চমকে উঠল। তিয়া পা সরিয়ে দিলে হাত তুলে দেয়, হাত সরিয়ে দিলে পা তুলে দিতে লাগলো। তিয়া বিরক্ত হয়ে হাতে কামড় বসিয়ে দিলে আয়ান লাফ দিয়ে উঠে বলে, রাক্ষসী নাকি? হাতের মাংস খেতে চাই। লাথি দিয়ে ফেলে দেবো, আমার শরীরে হাত দিবি না। কুত্তা, ঘুমা। আমার এদিকে আসলে লাথি মারমু। যেই না শরীর, ইয়াক থু। আয়ানের কথা শুনে তিয়া রেগে গিয়ে আয়ানের চুল টেনে ধরে বলল, এত বড় সাহস আমার শরীরে থুতু দেস? এই ছাড়েন বলছি, না হইলে আমিও কিন্তু ধরবো। তোর সাহস থাকলে ধর, নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। আয়ান তিয়ার চুল ধরতে গিয়েও ধরল না। তিয়ার হাত শক্ত করে ধরে বলল, আর জড়িয়ে ধরবো না, চুল ছাড়েন। মনে যেন থাকে। তিয়া আয়ানের চুল ছেড়ে শুয়ে পড়ল। আয়ান বাম পাশ ঘুরে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দেখে তিয়া ওর বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আয়ান আস্তে আস্তে করে তিয়াকে বালিশে শুয়ে দিয়ে আস্তে আস্তে খাট থেকে নেমে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে তিয়ার টয়লার চোখের কাজলের কালি লাগিয়ে দিতে লাগলো। সুন্দর করে ভাঁজ করে ওয়াশরুমে রেখে আসলো। হেয়ার ড্রায়ার ভিতরে পাউডার দিয়ে দিল। মিটি মিটি হেসে রুম থেকে বের হয়ে গেল। নিচে গেলে দেখে তিয়ার আব্বু আম্মু আয়ানের আম্মু বসে আছে। তুলি পাশে বসে থেকে কথা বলছে। আয়ান সামনে গেলে তুলি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আয়ান সোফায় বসে বলল, কি ব্যাপার শালিকা, আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিলে কেন?
সেইটা কি তোকে বলতে হবে? তুলি, এইটা কি ধরনের ব্যবহার? ওই তোমার দুলাভাই, তুই বলছো কিভাবে? আঙ্কেল, ওই আমার ক্লাসমেট, তুই বলতেই পারে। তাই বলে বাড়িতে তুই করে বলবে কেন? আর যেন তুই বলা না দেখি। কি ব্যাপার আয়ান, তিয়া উঠে নাই? না আম্মু, ওনাকে রাতে ঘুমাতে দেয় নাই তো, তাই ঘুমিয়ে আছে, ঘুমাক। আয়ানের কথা শুনে তিনজন লজ্জায় পড়ে গেল। তুলির আগে সোফা খামচি দিয়ে ধরল। আয়ানের আম্মু ঠাস করে মাথায় মেরে বলল, কোথায় কি বলতে হয় এখনো শিখাতে হবে নাকি? আমি ভুল কি বললাম? বেহায়া। আয়ান কিছু বলতে যাবে তার আগেই তিয়া চিৎকার দিয়ে উঠল। আয়ান লাফ দিয়ে সোফা থেকে উঠে বলল, আম্মু আমি আসছি, আমার কলেজের সময় হয়ে গেছে। কি, আজকে আবার কিসের কলেজ? থুক্কু, কলেজ না বাহিরে কাজ আছে, আমি আসছি। আয়ান কথাটা বলে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। এইদিকে তিয়া রেগে নিচে আসলে সবাই অবাক হয়ে বলল, আপু, বুঝাচ্ছ কেন? আয়নের বাচ্চা কোথায়? ও তার মানে তোর সাথে এসব করে পালালো? আবু দেখো কার সাথে আমাকে বিয়ে দিয়েছো। এমনিতেই দেরি হয়ে গেছে অফিসে যেতে, তার উপরে কি করছে? এখন আবার গোসল করতে যাব নাকি? এত রাগ হচ্ছে না? তিয়ার কথা শুনে তিয়ার বাবা মা আয়ানের আম্মু মিটিমিটি হাসলে তিয়া রেগে বলল, আব্বু আম্মু, তোমাদের অনেক মজা লাগছে নাকি? এই ছেলেটাকে নিয়ে আর পারি না। নিশ্চয় তোমার সাথে ঝগড়া হয়েছিল না? হলে তো হেমন করার কথা না। আপনার ছেলে আসুক, আমি যদি ওকে পাই আজ তো চিবিয়ে খাবো। আগেই বলেছিলাম পাগল ছাগলকে বিয়ে করো না। আমার কথা তো কানেও নিলে না। বাবা মায়ের খুশি, তোমার খুশি, বুঝো মজা? ওই যে ও যে একটা বজ্জাতের হাড্ডি, আমার থেকে ভালো কেউ জানে না। আস্তে আস্তে বুঝে যাবে কাকে বিয়ে করেছো। মা, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। প্লিজ আন্টি, আপনি ওর হয়ে ক্ষমা চাইবেন না। আপনার ছেলে শুধু একবার সামনে আসুক, তখন বোঝাবো মজা কার সাথে পাঙ্গা নিয়েছে। তিয়া কথাগুলো বলে রেগে রুমে চলে গেল। এইদিকে আয়ানের আম্মু বলল, এই ছেলে নিয়ে আর পারি না। বিয়ান থামেন, আমার মেয়ে যে ভালো মানুষ সেটা আমিও জানি। এই কম না, যেমন জামাই তেমন বউ হয়েছে, ওইসব নিয়ে ভাবেন না তো। আপুকে বলে দিব নাকি? সে যে বোনের গোয়েন্দা। তুলি রেগে চলে গেল। এইদিকে আয়ান রাস্তা দিয়ে যেতে একটা ছোট বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজেই অ্যাক্সিডেন্ট করে মাটিতে পড়ে গেল। সব লোকজন দৌড়ে আসলো, আয়ানকে ধরে তুলে হসপিটালে নিয়ে যেতে লাগলো। আয়ানকে হসপিটালে নিয়ে গেলে ব্যান্ডেজ করে দিল। আয়ান বিল পেমেন্ট করে চলে আসতে নিলে বাচ্চাটা বাবা মা আয়ানের কাছে এসে ধন্যবাদ জানাতে লাগলো। আয়ান বলল, বাচ্চা সামলিয়ে রাখেন, এইভাবে কেউ ছেড়ে দেয় নাকি? আয়ান কথাগুলো বলে হসপিটাল থেকে বের হয়ে গেল। রিক্সা নিয়ে বাসার সামনে গিয়ে নামলো। আয়ান সদর দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতেই কাজের লোক দরজা খুলে দিল। আয়ান ভিতরে ঢুকে আস্তে আস্তে চেক করলো ওর আম্মু আছে নাকি। না দেখে তাড়াতাড়ি করে সিঁড়ি ভেঙে উপরে যেতে নিবে, সাথে সাথে তিয়ার আম্মু বলল, আয়ান, তোমার কি হয়েছে? হাতে পায়ে ব্যান্ডেজ করা কেন? আয়ান কথাটা শুনে চমকে গেল। পিছনে ঘুরে মুখে আঙ্গুল দিয়ে বলল, আন্টি একটু আসতে বলেন, আম্মু দেখলে অনেক বকা দিবে। আসতে বলছি, কিন্তু এটা হলো কি করে? রাস্তায় গাড়ির সাথে বেজে উঠে পড়ে গেছিলাম। বলো কি? যদি এর থেকে খারাপ কিছু হতো? সাবধানে চলাফেরা করতে পারো না? আমার কি দোষ? গাড়ি এখন আমাকে চোখ না দেখে ধাক্কা দিল। আচ্ছা, রুমে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আন্টি, আপনার মেয়ে দুপুরের খাবার নিয়ে গেছে? না, রেগে বের হয়ে গেছে। ও আচ্ছা, ওনার খাবারটা দেন, আমি দিয়ে আসি। তুমি রেস্ট নাও, আমি একজনকে দিয়ে পাঠিয়ে দেব। দেন, আমি দিয়ে আসি। না, তুমি যাও, রুমে রেস্ট নাও। আয়ান আর কিছু না বলে রুমে চলে গেল। রুমে গিয়ে সোফায় বসে হাত পার দিকে তাকিয়ে বলল, আজকে কার মুখ দেখে যে বের হয়েছিলাম, রাত থেকে শুধু ব্যথা পেয়ে যাচ্ছি। একবার বউ পিটালো, আবার দিনে গাড়ি দিল ধাক্কা,
এই ধাক্কা জীবন নিয়ে যে কতদিন চলা লাগবে কে জানে। আয়ান কথাগুলো ভাবছিল, তখনই তুলি খাবার নিয়ে এসে বলল, বাহ, কত সুন্দর সারপ্রাইজ। দুলা ভাই, এমন কিভাবে হইল? তুই তো খুশি হয়েছিস। অবশ্যই, এত সুন্দর সারপ্রাইজ ভাবা যায়? খাবার রেখে যা, মাথা খাস না। এই, ভাষা ঠিক কর। তুই আমার সামনে যতই নাটক করস লাভ নাই। আমি জানি আমার বোন তোকে কোনো দিনও ভালোবাসবে না। আমার বোন যে রাগী, তোর মতো ফটকা পোলাপাইনকে ভালোবাসবে? হা। তাই নাকি? তোর বোনকে প্রেগনেন্ট করে ছাড়বো, দেখে নিস। এত বোনকে নিয়ে গ্যারান্টি দিস না। পারলে করে দেখাস। তুই দেখে নিস। সে অপেক্ষায় থাকলাম। আর একটা কথা, তুই কি জানিস আমার মেজ বোনকে? তোর মেজ বোনকে আমি কিভাবে জানবো? বড় অপুর 15 তারিখে জন্মদিন, সেই দিন মেজু আপু আসবে। তুই দেখেই ফিদা হয়ে যাবে। তাই নাকি? তোকে দেখে হইলাম না, আবার নাকি তোর মেজ বোনকে দেখে হব? থাক, দেখা যাবে। থাক, আবার খাবার খা। আমি যাই। যা শালি। শালা? চুপ কর, একদম শালি বলবি না। ওলে ওলে, শালিকে শালি বলবো না, বউ বলবো নাকি? তোর বউ হওয়ার কোনো ইচ্ছে আমার নাই। তুই হইলি একটা প্রতারক, তোকে আমি ঘৃণা করি। আই নো। কুত্তা। তুলি কথাটা বলে চলে গেল। আয়ান ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আসলো। খাবারের প্লেটটা টি টেবিলের উপর রেখে খাবার খাওয়ার চেষ্টা করতে লাগলো। হাতে অনেক ব্যথা করলে কিছুক্ষণ বসে থেকে জোর করে খাবারগুলো খেতে লাগলো। খাওয়া শেষ করে হাত ধুয়ে নিল, খাটের উপরে শুয়ে পড়ল। সন্ধ্যায় ঘুম ভাঙলে দেখে তিয়া আয়ানকে বাড়ি মারতে যাবে, সাথে সাথে আয়ান লাফ দিয়ে খাট থেকে নেমে বলল, এই আপনি কি মানুষ? আমার অলরেডি হাত পা কেটে গেছে, তার উপরে আবার বাড়ি মারতে নিয়েছেন। তোর হাত পা ভাঙে তো আর নাই, ভেঙে দিমু, তারপর আমার মন শান্ত হবে। আসলে তো আপনি একটা পাষাণ। ঠিক বলছিস, তোকে খুন করে ফেলবো। এই, একদম আমাকে মারবেন না। আমাকে মারলে কিন্তু আমিও ছাড়বো না। কি করবি, আমাকে মারবি নাকি? আয়, মেরে ফেল। মাইয়া মানুষের গায়ে আমি হাত তুলি না। তাই নাকি? আমি আবার পোলা মানুষের গায়ে হাত তুলতে অনেক ভালোবাসি। কথাটা বলে যেই মারতে যাবে সাথে সাথে আয়ান দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। পায়ে হাতে ব্যথা করতে লাগলো। আয়ান অনেক কষ্টে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দোলনায় বসে থেকে হাত পা ব্যথা জায়গায় ফু দিতে লাগলো। ব্যথায় মাথা ব্যথা করতে লাগলো। হঠাৎ করে পিছন থেকে তুলি এসে বলল, কি, আপুর রুমে থাকতে দিল না? হুম, আমি বলেছিলাম না, রুম থেকে বের করে দিয়েছে। আস্তে আস্তে বাসা ছাড়া করবে তোমাদের মা ছেলেকে। তুলি, এখান থেকে যা, মেজাজ বিগড়ে দিস না। আমার অনেক ভালো লাগছে তোকে আপু রুম থেকে বের করে দিয়েছে বলে। কে রে? তোর বোন যে আমাকে রুম থেকে বের করে দিবে? আমার ভালো লাগছে না, তাই আমি এখানে এসেছি। ও মা, তাই? এই জন্য তো আপুর হাতে লাঠি দেখলাম আর তোকে দৌড়াতে। তুলি কথাগুলো বলে হাসতে লাগলো। আয়ান বিরক্ত হতে লাগলো। ফোনে গান জোরে ছেড়ে দিয়ে শুনতে লাগলো। তুলি আরো জোরে জোরে হাসতে লাগলো। আয়ান রেগে বলে উঠল, এতদিন ছিলি ছেঁচড়া, এখন দেখি রাক্ষসী হয়েছিস। আয়ানের কথা শুনে তুলি রেগে গিয়ে গলা চেপে ধরে বলল, এত বড় সাহস, আমাকে তুই রাক্ষসী বলিস? তোকে তো আমি খুন করে ফেলবো। আয়ান তুলির হাত ধরে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। হাতে আবার ব্যথা পেলে আয়ান এবার রেগে ধাক্কা মেরে দিল। তুলি সোজা ছাদ থেকে পড়ে যেতে নিলে আয়ান দৌড়ে গিয়ে তুলির জামা ধরে আরেক হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। তুলি ভয়ে চোখ বন্ধ করে নেয়। কাউকে ধরতে দেখে চোখ খুলে আয়ানকে দেখে ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, কুত্তা, তোর এত বড় সাহস, আমাকে মেরে ফেলতে চাইছিলি? তুই এতটা নিচে নেমে গিয়েছিস? আমার কি ভুল ছিল? তোকে একতরফ ভালোবাসা? আমি তো তোর কাছে ভালোবাসা চাই না। আমি তো আমার ভাগ্যকে মেনে নিয়েছি, তারপর তুই আমাকে খুন করতে চাইলি। তুলি, ফালতু কথা বলবি না।
আমি তোমাকে ভালোবাসি না ঠিক, তাই বলে তোমাকে খুন করব এমন শিক্ষা আমার আম্মু আমাকে দেয় নাই। দেখো, আমার গলা চেপে ধরেছিলে, অলরেডি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নিজেকে বাঁচাতে যে যা ইচ্ছে করতে পারে। তাই বলে তুই আমাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিতে চাইবি? আমি ফেলে দিতে চাইলে নিজের ব্যথা হাত দিয়ে তোমায় বাঁচাতাম না। চুপ! তুই আমাকে কেন বাঁচাইতেছস আমি জানি না। তুই আমাকে কেন বাঁচিয়েছিস আমি জানি না। আমার কিছু হইলে তোকে আমার বাবা মা আমার বোনেরা ছাড়তো না, তাই নিজেদের বাঁচানোর জন্য আমাকে বাঁচিয়েছিস। ভাই, তুমি যা ভালো বুঝো তাই ভাবো। আমার কথা বলার কোনো ইচ্ছে নাই। প্রচণ্ড মাথা ব্যথা করছে, প্লিজ তুমি এখান থেকে যাও। যাব না। কি করবি তুই? ধ্যাত, থাকো তুমি, আমি যাচ্ছি। আয়ান নিচে নেমে চলে গেল। আয়ানের মাথা ব্যথা যেন তীব্র হতে শুরু করলো। আয়ান রুমে গিয়ে সোজা খাটের উপরে শুয়ে পড়ল। তিয়া সোফায় বসে থেকে বলল, কিরে, তুই এখানে শুইলে কেন? আজ থেকে নিচে ঘুমাবি। তিয়ার কথা শুনে আয়ান আর ঝগড়া না করে অনেক কষ্টে খাট থেকে উঠে বালিশ নিচে ফেলে শুয়ে পড়ল। তিয়া অবাক হয়ে গেল। তিয়া কিছু না বলে নিজের কাজ করতে লাগলো। তিয়ার কাজ হইলে আয়ানের দিকে তাকিয়ে দেখে আয়ান কাঁপছে। তিয়া আয়ানের কাছে গিয়ে পা দিয়ে ধাক্কা দিয়ে বলল, ওই, কাঁপছস কেন? আয়ানের কোনো সাড়া শব্দ না পেয়ে শরীরে হাত দিতেই চমকে গেল। আয়ানের শরীরের জ্বরে পুড়ে যাচ্ছে। তিয়া আয়ানকে ডেকে বলতে লাগলো, এই আয়ান, তোমার না অনেক জ্বর? ওঠো, উপরে শুয়ে পড়ো। আয়ানের কোনো সাড়া শব্দ না পেয়ে তিয়া আয়ানকে তুলতে লাগলো। আয়ানকে তুলে আস্তে আস্তে খাটে শুয়ে দিতে গিয়ে আয়ানের মুখের অনেকটা কাছে গেলে তিয়াকে যেন অজানা কিছু টানছে। তিয়া নিজের নেশা কাটিয়ে আয়ানকে শুয়ে দিয়ে কাঁথা দিয়ে ঢেকে দিতেই আয়ান ব্যথায় কুঁকড়ে উঠল। তিয়া আলমারি থেকে লেপ বের করে আয়ানের শরীরে দিয়ে দিল। আয়ানের সারা শরীর ব্যথা করতে লাগলো। তিয়া আয়ানকে বলল, আয়ান, ঘুমিয়ে যাও না, আমি খাবার নিয়ে আসি। খাবার খেয়ে মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। তিয়া রুম থেকে বের হয়ে গেল। নিচে গেলে দেখে তিয়ার আম্মু আব্বু আয়ানের আম্মু বসে কথা বলছে। তিয়া ওর আম্মুকে বলল, আম্মু, এক প্লেট খাবার দাও তো। খাবার উপরে নিয়ে যাবি নাকি? আয়নকে নিচে পাঠিয়ে দিস তো। ওর অনেক জ্বর, ওই কিভাবে নিচে আসবে? তুমি ওর জন্য খাবার দাও, আমি নিয়ে যাই। তিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়ানের আম্মু বলল, জ্বর হঠাৎ করে কি করে হলো ওর? কোনো কিছু নিয়ে চিন্তা করছে নাকি? এই ছেলেটাকে নিয়ে আর পারি না। আয়ানের আম্মু কথাটা বলে বসা থেকে উঠে যেতে লাগলো। আয়ানের আম্মুর সাথে তুলি তিয়ার আব্বু গেল। রুমে গিয়ে তুলি কপালে হাত দিয়ে চমকে গেল। তুলি মনে মনে ভাবতে লাগলো, কি হলো এটা? ও না তখন ঠিক ছিল, হঠাৎ এত জ্বর কিভাবে আসলো? ভাইয়ান, বাবা চোখ খোল। এত জ্বর, আমাকে একবার ডাক কেন দেশ নাই? কি ব্যাপার, তোর মাথায় ওইখানে ফুলে আছে কেন? তিয়া ওর আম্মু ভিতরে আসলে তিয়া কিছুটা ভয় পেয়ে গেল। তিয়ার আম্মু বলল, বেআইনি অ্যাক্সিডেন্ট করিয়েছে। আপনি বকা দিবেন বলে আমাকে বলতে নিষেধ করেছিল। বদমাইশ ছেলে, আমি খালি ওকে বকা দে, একটা কথা যদি আমার শুনতো। আয়ানকে ডক্টরের কাছে নেওয়া উচিত, অনেক জ্বর। আব্বু, ওকে খাবার খাইয়ে মেডিসিন খাওয়ায় দেই, দেখি কি হয়। হয়তো শরীর ব্যথা করছে, সেইখান থেকে জ্বর চলে এসেছে। তিয়া আয়ানের মাথার কাছে বসে হাঁ করতে বলে। আয়ান কিছু করছে না দেখে তুলি বলল, আপু, তুই সর, দেখ ওই এখনই তাকাবে। তিয়া সবাই ভ্রু কুচকে তাকালো। তুলি তিয়াকে সরিয়ে দিয়ে আয়ানের কানে একটা নাম উচ্চারণ করাতে। আয়ান চোখ খুলে উঠতে গিয়ে ব্যথায় আম্মু বলে চিৎকার দিলে সাথে সাথে আয়ানের আম্মু ওর পাশে গিয়ে বসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবু, এই যে আমি, অনেক ব্যথা লাগছে? আম্মু, আমার অনেক কষ্ট হচ্ছে। ঠিক হয়ে যাবে বাবা। আয়ানের আম্মু খাবারের প্লেট নিয়ে আয়ানকে খাওয়াই দিতে লাগলো। আয়ান খেতে না চাইলে জোর করে কয়েক লোকমা দিল। তারপর তিয়া মেডিসিন নিয়ে এসে দিলে মেডিসিনগুলো খাওয়াই দিল।
আয়ান ওর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। আয়ানের আম্মু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তিয়া আয়ানকে বাচ্চাদের মতো করতে দেখে অনেক খারাপ লাগতে লাগলো। আয়ানের আম্মু বলল, আপনারা যান, খাবার খেয়ে নেন। আপনার খাবার পাঠিয়ে দাও, আয়ন তো আপনাকে ছাড়ছে না। আচ্ছা। সবাই চলে গেল। তিয়া সোফায় বসে থাকলো। আয়ানের আম্মু তিয়াকে বলল, টিয়া, তুমি খাবে না? খেতে ইচ্ছে করছে না আন্টি। যাও খেয়ে নাও, আয়ান ঠিক হয়ে যাবে। ওর জ্বর আসলে ওই একটু বেশি গলে যায়, তখন আমাকে ছাড়া কাউকে সহ্য করতে পারে না। ও তুমি যাও খেয়ে নাও। তিয়া খাবার খেতে নিচে চলে গেল। কাজের লোক এসে খাবার দিয়ে গেল। আয়ানের আম্মু আয়ানকে ঘুম পাড়িয়ে দিল। তিয়া খাবার খেয়ে এসে বলল, আপনি তো এখনো খান নাই, খেয়ে নিন। ওয়েট, আমি আপনাকে খাওয়াই দেই। তিয়ার কথা শুনে আয়ানের আম্মু অনেকটা অবাক হয়ে গেল। তিয়া খাবারের প্লেট নিয়ে আয়ানের আম্মুকে খাওয়াই দিতে লাগলো। আয়ানের আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে। তিয়া আয়ানের আম্মুকে বলল, এইভাবে তাকিয়েছেন কেন? ভাবছি তুমি আসলে উপরে যেমন দেখাও, আসলে তুমি মোটেও তেমন না। তুমি মনের দিক দিয়ে অনেক ভালো। মোটেও না। আমার কাছে আর লুকিয়ে লাভ হবে না। আমি তোমার চোখে আয়ানের জন্য খারাপ লাগা কাজ করতে দেখছি। তুমি আয়ানের এই অবস্থা দেখে নিজেই খাবার নিয়ে আসতে গেছো, আবার নিজেও খেতে চাও নাই, আবার আমাকে খাবার দিচ্ছ যাতে আয়ানের কোনো সমস্যা না হয়। প্লিজ এই সব আপনার ছেলেকে বলবেন না। আয়নকে আমি মানি বা না মানি, আমি এটা অস্বীকার করতে পারবো না। ওই যে আমার স্বামী না, ওই আমার স্বামী না। আর প্রতিটা স্ত্রীর দায়িত্ব স্বামীর বিপদে পাশে থাকা। আয়ানের আম্মু তিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, আমার ছেলেটাকে যেমন দুষ্টু ভাজে দেখছো, ওই মনের দিক দিয়ে অনেক ভালো। তুমি যদি একবার ওর মনের মতন হতে পারো, তখন দেখবে তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারছে না। ওই সহজে কাউকে আপন করে নিতে পারে না। যাকে মন থেকে ওই একবার ভালোবাসে, তার জন্য নিজের জীবনও দিতে রাজি। যাকে ওই একবার ঘৃণা করে, তার আশেপাশে ওই যাবে না। তোমাকে একটাই সত্যি কথা বলার ছিল। কি কথা? আমরা গরিব না, আমি আয়ানের জন্মদাত্রী মা না। আয়ানের আম্মুর কথা শুনে তিয়া অবাক হয়ে গেল। এসব কি বলছেন? ঠিক বলছি, আয়ানের ফুল নাম হারিয়ান চৌধুরী আয়ান। আম্মু? আপনি ওর আম্মু না, তাহলে ওর আব্বু আম্মু কোথায়? আর আপনি তাহলে কে? ওই বা কেন আপনাকে আম্মু বলে ডাকে? আমি ওর ফুফু হই। কি? হ্যাঁ, আরিয়ান গ্রুপের চেয়ারম্যান আমার বড় ভাই আর ভাবি, মানে আয়ানের আব্বু আম্মু। কি? ওনারা তো অনেক বড় লোক। আর আমার মেছো বোনের তো বিয়ে ঠিক হয়েছে ওনার বড় ছেলের সাথে, আশিক চৌধুরীর। ও, হাসিকের বিয়ে তাহলে মায়েশা মামুনির সাথে? হায় আল্লাহ, আবার যে কোনো ঝামেলা হবে। কেন? বিয়েতে তো ওর আব্বু আম্মু ও আসবে, আর ওর আব্বুকে দেখলে তো রেগে যাবে ওই। কেন? আয়ান ওর আব্বুকে ঘৃণা করে। কেন? একটু পুরোটা খুলে বলবেন? আমার হাজব্যান্ড একজন স্কুল শিক্ষক। আমরা রিলেশন করে বিয়ে করেছি। আমার ফ্যামিলি থেকে আমাদের মেনে না নিলে আমরা পালিয়ে বিয়ে করি। ভাইজানের সামনে গেলে আয়ানের সামনে আমার গায়ে হাত তুলেছিল আর অনেক কিছু বলেছিল, যেটা থেকে আয়ান ওর আব্বুকে দেখতে পারে না। আয়ানকে ছোট থেকে আমি বড় করেছি। ওই আমাকে অসম্ভব ভালোবাসে। আমাকে কেউ কিছু বললে ওই সহ্যই করতে পারে না। ভাইজান আমাকে যেদিন বাড়ি থেকে বের করে দেয়, তার 3 দিনের মাথায় অনেক অসুস্থ হয়ে পড়ে সে। ওর আব্বুর সাথে অনেক ঝামেলা করে। রেগে ভাইজান ওকে থাপ্পড় দিয়েছিল। তারপর ওই রেগে বাড়ি থেকে পালিয়ে ওর ফুপুর স্কুলে চলে যায়। ওর ফুপা অনেক বোঝায়, বাট ওই শুনে না। তারপর আমাকে বাসায় নিয়ে আসে। ওর ফুপা অনেক বোঝায়, বাট ওই শুনে না। তারপর আমাদের বাসায় নিয়ে আসে। সেই যে তারপর থেকে আর কোনোদিনও যায় নাই। কি? ও
ওই আপনাকে এত ভালোবাসে, আর আঙ্কেল আন্টি কি আর আয়ানকে ফিরিয়ে নিয়ে যেতে আসে নাই? অনেকবার যোগাযোগ করছে আয়ানকে নিয়ে যাওয়ার জন্য, বাট আয়ান সবাইকে নিষেধ করে দেয়। ওইখানেই যেন না আসে কেউ, সবার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছে। আর ওর ফুপার এখানে ট্রান্সফার হয়েছে, এখানকার ঠিকানা ওই দিতে নিষেধ করে দিয়েছে। আমি লুকিয়ে লুকিয়ে ভাবির সাথে যোগাযোগ করতাম। একদিন ধরা খেয়েছিলাম। আয়ান অনেক পাগলামি করেছিল, আর ওর প্রিয় মানুষ ওর মনের বিরুদ্ধে কিছু করলে ওই সহ্যই করতে পারে না। অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তারপর থেকে আর কারোর সাথে যোগাযোগ করি নাই। ও আচ্ছা, এইগুলো কি আব্বু আম্মু জানেন? না, ওনারা আয়ানকে পছন্দ করেছিল আর আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। প্রথমে আমি রাজি ছিলাম না, কিন্তু পরে দেখলাম আয়ানের চলার জন্য অনেক খরচ লাগে, যেটা দেওয়া সম্ভব হচ্ছে না। 2 বছর আগে ওর ফুফা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পর আমি সংসারের হাল ধরছি। পড়াশোনার খরচ তো কম না। একদিকে ওই ওর আব্বুর থেকে কোনো সাহায্য নেবে না, ওর ফুফার মৃত্যুর জন্য ওই ওর আব্বুকেই দায়ী করে। ওর আব্বু যদি একটা জব দিত তাহলে ওর ফুফার নাকি ইন্টারভিউ দিতে হতো না, আর এমন মৃত্যুও হতো না। ও, একদম বাচ্চাদের মতো চিন্তা ভাবনা কেন? যাই হোক, এসব যে তোমাকে বলছি কাউকে বলো না, আর ওকে তো আরও না। আচ্ছা। আচ্ছা, তুমি যাও, ঘুমাও, রাত তো অনেক হয়েছে। আপনি এখানে ঘুমান, ওই আবার আপনাকে খুঁজতে পারে। তোমার অসুবিধা হইলে আরেক রুমে ঘুমাতে পারো। সমস্যা নাই, আমি একপাশে শুয়ে পড়ছি, আপনি শুয়ে পড়েন। তিয়া আয়ানের বাম পাশে গিয়ে শুয়ে পড়ল। আয়ানের আম্মু শুয়ে পড়লে তিয়া লাইট অফ করে দিল। দুজন ঘুমিয়ে গেল। 4টার দিকে আয়ানের ঘুম ভাঙলে অনেক গরম লাগতে লাগলো। আয়ান লেপ লাথি দিয়ে ফেলে দিলে তিয়া লেপের সাথে ঠাস করে পড়ে গেল। তিয়ার চিৎকার শুনে আয়ান চমকে গেল। আয়ানের আম্মুর ঘুম ভেঙে গেল। আয়ানের আম্মু লাইট চালাতে দুজন দেখে তিয়া ল্যাপের ভিতরে পেঁচিয়ে পড়ে আছে। আয়ান তিয়াকে দেখে ফিক করে হেসে দিয়ে বলল, হি হি হি, আম্মু লেপটা দেখো, ব্যথা পাইল নাকি? লেপের ভিতরে আটার বস্তা পড়েছে। আয়ানের কথা শুনে তিয়া রেগে গেল। আয়ানের আম্মু চোখ বড় বড় করে তাকাতেই আয়ান চুপ হয়ে গেল, মিটিমিটি করে হাসতে লাগলো। আয়ানের আম্মু তিয়াকে লেপের ভিতর থেকে তুলে বলল, হ্যাঁ, ব্যথা পাইছো? কোথায় দেখি? আপনার ছেলের ঘুমানোর কোনো সিস্টেম নাই, ইচ্ছে করছে কানের নিচে একটা দেই। কোমরে হাতে ব্যথা পাইলাম। হি হি হি, কেমন লাগছে ব্যথাগুলো? অনেক মিষ্টি না? তিয়া রেগে মারতে যাবে, আয়ানের আম্মু থামিয়ে দিয়ে বলল, টিয়া, রাগ কন্ট্রোল করো। তুমি খাটে শুয়ে পড়ো, আমি মুভ লাগিয়ে দে। না থাক, আমি লাগিয়ে নিতে পারবো, আপনি ঘুমান। আয়ানকে সরে যেতে বলে আয়ান সরে বসলো। তিয়াকে উপর করে শুয়ে দিল। ড্রয়ার থেকে মুভ বের করে তিয়ার কোমরে মুভ লাগিয়ে দিতে লাগলো। আয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, আম্মু হাতের ওই দিকে লাগিয়ে দাও, ফুলে গেছে দেখছি। সব সময় এই কাজটাই কেন করস? ল্যাব ভালো করে সরাতে পারস না, লাঠি দিয়ে ফেলে দিয়ে মেয়েটার কি হাল করছস? আমি কি জানতাম নাকি উনি বাম পাশে শুয়ে আছে? আমি চোখ বন্ধ করে ফেলে দিয়েছি। যখন তোদের বাচ্চা কাচ্চা হবো তখন কি হবে? তোদের আশেপাশে বাচ্চা রাখা যাবে না, দেখা যাবে এভাবে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছস। আয়ানের আম্মুর কথা শুনে দুজন লজ্জা পেয়ে গেল। আয়ান আস্তে আস্তে খাট থেকে নেমে বলল, আম্মু আমি কিন্তু অনেক ভালো ছেলে, আমি আমার বাচ্চাদের আদরে রাখবো। তোমার যে বৌমা পুরো আগুনের গোলা, বাচ্চাদের উনি মারবে, আমি জীবনেও মারবো না। আমি মারবো নাকি তুমি মারবে? ও মা, আপনার কণ্ঠ এত নরম কিভাবে হইল? আবার তুমি? হি হি। আয়ানের কণ্ঠ শুনে আয়ানের আম্মু মাথায় হালকা করে থাপ্পড় দিয়ে বলল, এই তুই ঘুমা, অনেকটাই জ্বর কমে গেছে, এই সাইডে এসে ঘুমা। হাতিয়া, তুমি লাইট অফ করে ঘুমিয়ে যাও,
আমি আমার রুমে যাই, আজান দেওয়ার সময় হয়ে যাচ্ছে। আচ্ছা যান। আয়ানের আম্মু দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। আয়ান তিয়ার দিকে তাকিয়ে বলল, অনেক ব্যথা করছে নাকি? সেটা তুই শুয়ে কি করবি? কানার মতো ব্যবহার করছস। এইদিকে আসেন, আমি মালিশ করে দেই। খবরদার আমাকে টাচ করবি না। তিয়ার কথা শুনে আয়ান হাসতে লাগলো। আয়ান তিয়াকে বলল, আপনার বুকের মাঝখানে তিলটা অনেক সুন্দর। আর আপনার? আর কিছু বলতে যাবে, সাথে সাথে তিয়া এসে মুখ চেপে ধরলো। আয়ান হাসতে লাগলো। হাতে হালকা করে কামড় দিলে তিয়া হাত সরিয়ে নিয়ে বলল, লুচ্চা কোথাকার। লুচ্চার কি হলো? বইটা তো দেখছি। যেখানে সব দেখছি সেখানে টাচ করলে কি হবে? এত ন্যাকামি করেন কেন? দেখ আয়ান, অনেক ব্যথা করছি কিন্তু। তিয়া উপর হয়ে চুপচাপ শুয়ে থাকলো। আয়ান আস্তে আস্তে তিয়ার কোমরে হাত দিতেই তিয়া কেঁপে উঠল। আয়ান আস্তে আস্তে মালিশ করে দিতে লাগলো। আয়ানের হাতের স্পর্শে চোখ বন্ধ করে ফেলল। আস্তে আস্তে তিয়া যেন মাতাল হয়ে যাচ্ছে। তিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে উঠে আয়ানের কোলে বসে। মাথা পিছনে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ান হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আয়ান তিয়ার কোমরে হাত দিয়ে সরিয়ে দিতে চাইলে তিয়া আরো জোরে শক্ত করে ধরে থাকলো। 4 মিনিট পর ছেড়ে দিলে আয়ান জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। তিয়া আবার ঝাঁপিয়ে পড়তে যাবে, সাথে সাথে আয়ান সরিয়ে দিয়ে বলল, চুপচাপ শুয়ে থাকেন। এই পাগল হয়ে গেছেন নাকি? আয়ানের কথা শুনে তিয়ার নেশা কেটে গেল। তিয়া আয়ানকে বলল, আই এম সরি। কথাটা বলে তিয়া বাম সাইডে ঘুরে শুয়ে পড়ল। আয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আয়ান ঘুরে শুয়ে পড়ল লাইট অফ করে। তিয়া মনে মনে ভাবতে লাগলো, ছি, এইটা আমি কি করতে নিছিলাম। ছি, কেন বলছি, ওই তো আমার স্বামী, আমি ওর কাছে যেতেই পারি। তিয়া কথাগুলো ভাবছিল। আয়ান মনে মনে ভাবতে লাগলো, এইটা কি ঠিক করলাম? ঠিক করছি। নিজেকে ব্যথা দিয়ে ওনার চাহিদা কেন মেটাতে যাব? এই ব্যথার উপরে উনি আমাকে মারতে নিয়েছিল। ভালো করছি। বোঝো মজা? আয়ান কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। তিয়ার ঘুম ধরল না। আজান দিলে তিয়া উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে উজু করে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে বারান্দায় চলে গেল। সকালের আবহাওয়া তিয়ার অনেক ভালো লাগতে লাগলো। ওইখানে বসে থেকে সকালের পরিবেশটা দেখতে লাগলো। 7টা বাজলে তিয়া নিচে চলে গেল। বাসা থেকে বের হয়ে বাগানের দিকে গিয়ে ফুলে পানি দিতে লাগলো। পানি দিতে দিতে 8টা বেজে গেল। তিয়া রুমে গিয়ে দেখে আয়ান এখনো ঘুমাচ্ছে। কপালে হাত দিয়ে দেখে জ্বর অনেকটা কমে এসেছে। তিয়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। অফিসের জন্য রেডি হয়ে নিল। আর কিছু কাজ করে নিচে চলে গেল। নিচে গিয়ে খাবার খেয়ে বের হয়ে গেল। আয়ান ঘুম থেকে উঠে দেখে 10টা বাজে। আয়ান উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিচে গেলে তিয়ার আম্মু বলল, ঘুম ভেঙেছে তোমার? আসো, খাবার খেয়ে নাও। আপনারা খাইছেন? উনি খেয়ে গেছে নাকি আবার রেগে না খেয়ে আছে? খেয়ে গেছে, তুমিও খেয়ে নাও। আর আয়ান খাবার খেতে চলে গেল। খাবার খেয়ে নিল। তুলিকে মেডিসিন নিয়ে আসতে বলে তুলি মেডিসিনের জন্য চলে গেল। মেডিসিন নিয়ে আসলে আয়ান মেডিসিন খেয়ে নিল। আয়ান বাসা থেকে বের হতে চাইলে বের হতে দিল না। আয়ান রুমে চলে গেল। রুমে থাকতে বিরক্ত লাগতে লাগলো। শুয়ে বসে কাটাতে লাগলো। সন্ধ্যার দিকে তিয়া রুমে ঢুকতেই দেখে আয়ান মাথা নিচের দিকে দিয়ে শুয়ে আছে। ওই কি করছো? আপনাকে উল্টা দেখাচ্ছে কেন? সোজা হও। আয়ান বসে পড়ে পিছনে ঘুরে আসলে বলল, এখন সোজা দেখাচ্ছে। ওইভাবে কেউ শুয়ে থাকে? রক্ত মাথায় উঠবে না নাকি? ধুর, ভালো লাগছে না। সারাদিন বাসার ভিতরে থাকতে ভালো লাগে। ছাদে গিয়ে হাঁটাহাঁটি করলেই তো পারো। এইটা তো খারাপ বলেন নাই। যাই, ছাদে জায়গা। আয়ান উঠে রুম থেকে বের হয়ে গেল। ছাদে উঠতেই আয়ান দেখে তুলি কারোর সাথে ভিডিও কলে কথা বলছে। আয়ানের মাথায় দুষ্টু বুদ্ধি চলে আসলো। আয়ান পিছন থেকে গিয়ে ধাপ্পা বলে। তুলি ভয় পেয়ে ফোন পড়ে যেতে নিবে, সাথে সাথে আয়ান ধরে ফেলল। আয়ান হাসতে হাসতে বলল, কি শালিকা, কার লগে কথা বলো? আয়ান ফোনটা উপরের দিকে তুলে অবাক হয়ে গেল। আয়ানকে দেখে ফোনের ওই পাশের লোকটা কিছু বলবে, সাথে সাথে তুলি হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, সব সময় কিন্তু ফাইজলামি ভালো লাগে না। রাকিবের সাথে রিলেশনে আছো নাকি? হ্যাঁ আছি। কোনো সমস্যা তোমার? না, কোনো সমস্যা নেই। মনে শান্তি লাগছে। দাও, রাকিবের সাথে একটু কথা বলি। আয়ান ফোন দিয়ে দোলনায় বসে বলল,
কিরে, তুই আমার শালিকার লগে কবে থেকে প্রেম করস? দূর, তুই তো ওকে পাত্তা দিলি না। বাট তুই ওর সাথে রিলেশনে কিভাবে গেলি? সান্ত্বনা দিতে গিয়ে নিজেই প্রেমে পড়ে গেছিস? আয়ান জোরে জোরে হাসতে লাগলো। তুলি নাকে ঘুষি মারতে যাবে, সাথে সাথে টান দিয়ে বসিয়ে দিয়ে বলল, বাইরে ভাই, সান্ত্বনা দিতে গিয়ে প্রেম করে ফেললি? যাক ভাই, আমাকে অনেক উপকার করলি। এখন তো আমাকে খারাপ বলতে পারবে না। নিজের জীবনের একজনকে তো বেছে নিয়েছে। তোকে কেন খারাপ বলবো? তোর সাথে রিলেশনে যাই নাই, ভালো হয়েছে। তোর সাথে রাকিব অনেক ভালো। আচ্ছা দুলা ভাই, আই লাভ ইউ। প্রেম করবেন? আপনি না অনেক ভালো পোলা। আয়ান লজ্জা নিয়ে কথাগুলো বলে রাকিব হাসতে লাগলো। আয়ান হাসতে শুরু করে দিল। আয়ান বলে উঠল, যাই হোক রাকিব, তুই বড় লোকও আসোস, তোদের বিয়ে খুব তাড়াতাড়ি হবে। দুইজন সমান সমান আসোস। আমার শালিকাকে কখনোই কষ্ট দিস না, ওই অনেক ভালো রে। আমি জানি, তার জন্য তো নিজে পটিয়ে নিয়েছি, কিন্তু তুই বড় আপুকে বিয়ে করে ওই বাড়ির বড় জামাই হয়ে গেছস, তোর কথা মতো চলতে পারবো না। আমার কথা মতো কেন চলবি? আমি বড় জামাই ঠিক আছে, বাট তোদের সম্মান তোদের থাকবে, আমার সম্মান আমার থাকবে। কেউ কারো জায়গা নিতে পারবে না, বুঝলি? আরে বাবা, মজা করছি, সিরিয়াসভাবে কেন নিস? নে, তুলির সাথে কথা বল। আয়ান তুলিকে ফোন দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো, আকাশের দিকে তাকিয়ে থাকলো আর ভাবতে লাগলো। এই দুনিয়াতে গরিবের ভালোবাসা কখনোই ভালোবাসা হয় না। যার টাকা আছে তার ভালোবাসা উচিত। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ভালো কেন যে বাঁচতে গেছিলাম। আয়ান কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় এক ফোঁটা পানি পড়তেই আয়ান চোখ মুছে নিল। ফ্ল্যাশব্যাক। শোনো, টাকা ছাড়া দুনিয়াতে টেকা যায় না। ভালোবাসা দিয়ে কি হবে যদি টাকাই না থাকে? দেখো, আমার পক্ষে আর তোমার সাথে থাকা সম্ভব না। রাইসা, আমি মানছি টাকাও প্রয়োজন আছে। রাইসা, আমিও পড়াশোনা করছি, তুমিও করছো। আমাদের পড়াশোনা শেষ হইলে অবশ্যই ভালো একটা চাকরি পাবো। তখন দেখো, জীবনটা অনেক সুন্দরভাবে কাটানো যাবে। কত পাবে? 30,000 টাকার বেতন বা 50,000? এই যুগে এই টাকা দিয়ে কি হয় তুমি জানো? আমার হাত খরচ মাসে কত? তোমার 1 মাসের বেতন আমার 2 দিনও যাবে না। দেখো, আমার তোমাকে ভালো লাগছিল, তাই রিলেশনে গেছিলাম। আবেগে এতদিন রিলেশন কন্টিনিউ করে গেছি। এখন আমার আবেগ শেষ, এখন বিবেক কাজ করছে। আমি সত্যি থাকতে পারবো না। হুদায় আশা দেখিয়ে লাভ নাই। ভালো থাকো, আমাকে কোনোদিন আর ডিস্টার্ব করো না। অনেক সুন্দর কথা বললে। আশা করাবে না? 2 বছর ধরে এত স্বপ্ন জাল বুনতে বাধ্য করে, এখন বলছো আশা না করা ভালো। তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমি গরিব ঘরের সন্তান, কিন্তু তুমি কি বলেছিলে? তোমার এতে সমস্যা নাই, তোমার আমাকে শুধু লাগবে। দেখো, অতীতের কথা বাদ দাও। কত মানুষ তো বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কখনো দেখেছো সে আত্মহত্যা করেছে? উল্টো অন্য কাকে পটিয়ে নিয়েছে। শোনো, আমি আর কিছুই বলতে চাই না। ভালো থাকো। রাইসা কথাগুলো বলে চলে যেতে নিল। আয়ান দৌড়ে গিয়ে রাইসার হাত ধরে কান্না করতে করতে বলল, রাইসা, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে একা রেখে চলে যাও না। আমার অনেক কষ্ট হচ্ছে। প্লিজ আমাকে ছেড়ে চলে যাও না। দেখো, তুমি যদি একটু ম্যানেজ করে নিতে পারো। রাইসা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আবেগের কথা বাদ দাও, এসব দিয়ে জীবন চলবে না। এখন কষ্ট হচ্ছে, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। রাইসা, তুমি এমনটা কিভাবে করতে পারছো? তুমি কি আমাকে একটু ভালোবাসো নাই? দূর, আজের কথা বলো না প্লিজ। আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে আমার সুখের জন্য আমাকে ছেড়ে দাও, আমাকে সুখে থাকতে দাও। আমি আগামীকাল লন্ডন পড়াশোনা করতে চলে যাচ্ছি। ওকে, চলে যাও। রাইসা চলে গেল। আয়ান তুলির কণ্ঠে ভাবনার জগৎ থেকে বের হইলে দেখে চোখে পানি। আয়ান সাথে সাথে চোখের পানি মুছে ফেলল। কি, তোমার এক্সের কথা ভাবছো নাকি? খেয়ে কাজ নাই। আম্মু ডাকে, নিচে চলো। আয়ান তুলি ছাদ থেকে নেমে চলে গেল। নিচে গিয়ে দেখে তিয়া বসে থেকে হেসে হেসে কথা বলছে। তিয়ার হাসি দেখে আয়ান নিচে নেমে সামনের সোফায় বসে মনোযোগ দিয়ে তিয়ার হাসি দেখতে লাগলো। কি ব্যাপার,
ওইভাবে তাকিয়ে আছো কেন? দেখছি পেতনির হাসি এত সুন্দর কেমনে হয়। আয়ানের কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। তিয়া রাগের লোক নিয়ে বলল, আমার পেছনে না লাগলে হয় না তোমার? না, আপনার পিছনে না লাগলে একদম হয় না। জ্বর এসেছে জন্য কিছু বললাম না। ওমা গো, আমাকে দয়া করছেন? হো, হা হা, আমার ভাগ্য অনেক ভালো, আপনার ফ্যামিলি আমাকে দয়া করছে, সাথে আপনিও। কি আর করব, গরিব মানুষরা তো অন্য দয়ায় বাঁচে। আয়ানের কথা শুনে আয়ানের আম্মু তিয়ার মুখে হাসি অফ হয়ে গেল। তিয়া আয়ানকে বলল, আমি ওইভাবে কথাগুলো বলি নাই, আর আমি কাউকে দয়া করি নাই। ওয়েট, তোমার 12টা বাজাচ্ছি। তিয়া আয়ানের চুল ধরে টানতে গেলে আয়ান তিয়ার হাত ধরে বলল, ছি ছি, জ্বরওয়ালা মানুষের গায়ে হাত দিতে লজ্জা করে না? মোটেও করে না। আম্মু, আঙ্কেল, আন্টি, দরজার ওইদিকে ওইটা কি? তিনজন ওইদিকে তাকাতেই আয়ান তিয়ার ঠোঁটে কিস করলে তিয়া হা হয়ে গেল। চুল আগলা করে ধরলে আয়ান লাফ দিয়ে সরে গেল। তুলি হা করে তাকিয়ে আছে। তিনজন ওদের দিকে ঘুরে বলল, কই, কিছুই তো নাই। আপনারা তাকানোর আগেই চলে গেছে, মনে হয় ইঁদুর ছিল। আয়ান কথাটা বলে মিটিমিটি হাসতে লাগলো। তিয়া তুলির দিকে তাকাতেই তুলি মিটিমিটি হাসলে তিয়া লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়ানের দিকে তাকিয়ে বলল, বেহায়া, লাথি মারবো একটা, ফাজিল কোথাকার। আমি আবার কি করলাম? রুমে গেলে দেখিয়ে দিমুনি, ফাজিল কোথাকার। ছি ছি, এইসব কি বলেন? আঙ্কেল আন্টি, আম্মুকে একটু দেখেন। আয়ান, তুই ভাই চুপ থাক। তুই যে ফাজিলের ফাজিল। আম্মু, খাবার দিয়ে এ বাদরকে বিদায় করো। এই, তুই আয়ানকে তুই করে ডাকস কেন? ওই তো সম্পর্কে দুলা ভাই হয়, ভাইয়া বা দুলা ভাই বলবি। তুই আবার কি? বাহ বাহ, জামাইয়ের প্রতি টান কি! চুপ, যা বলছি তাই করবি। দুলা ভাই, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। পা ধরে ক্ষমা চাও। তুলি পা ধরতে যাবে, সাথে সাথে আয়ান বলল, ক্ষমা চাই বোন, পা কাছে আসিস না, অলরেডি হাত পায়ে ব্যথা কাটা। যাক বাবা, পা ধরে না ক্ষমা চাইতে বলেন। মজা করছি বোন, দূরে থাক। একটু ধরি। তুলি ধরতে যাবে আয়ান লাফ দিয়ে নেমে তিয়ার পিছনে দাঁড়িয়ে গেল। তিয়াকে সামনের দিকে দিয়ে বলল, তোর বোনের পা ধরে ক্ষমা চা, তাইলে হবে। এই দুজন সর সামনে থেকে। তিয়া দুজনকে সরিয়ে দিয়ে খাবার খেতে চলে গেল। তিয়ার আব্বু আম্মু আয়ানের আম্মু গেল। আয়ান তুলি তিয়ার দুই পাশে বসলো। তুলি তিয়াকে বলল, আপু, তুই অনেক দিন ধরে আমাকে খাওয়াই দিস না, আজকে তুই খাওয়াই দে। আমি হাত দিয়ে খেতে পারবো না। বউ, আপনি অনেক দিন ধরে আমাকে খাওয়াই দেন না, আজ আমি হাত দিয়ে খেতে পারবো না, আপনি খাওয়াই দেন। আয়ানের কথা শুনে সবাই হাসতে লাগলো। তিয়া ভ্রুকুচকে তাকালো। তুলি মুখ ভেঙচি দিয়ে বলে, আয়ান, আমার থেকে সব কিছু কেড়ে নিতে কেন যাস? তোর সমস্যা কি? প্লিজ। আমি জাস্ট মজা করছি, তুই সিরিয়াস কেন নিস? দেখ, আমি কারো কোনো কিছু নেড়ে নেই না। তুই তোর বোনের হাতে খাবি, খাওয়া না করেছে কে? জাস্ট মজা করছি, সেইটা নিয়েও এত সিরিয়াস কেন হোস? হি হি হি। কি দুইজন ইমোশনাল কথা শুরু হয়ে গেছে? দুইজনকে খাওয়াই দিচ্ছি, হা কর। তিয়া তুলির মুখে লোকমা দিল। আয়ানকে দিতে যাবে, আয়ান খপ করে মুখে পুড়ে নিল আর দাঁতে দাঁত চেপে নিয়ে বলল, কেউ খাওয়াই দিলে না নিয়ে থাকা লাগে না? ফাজিল, খাবি খা, ঢং করিস না। আপু, আমাকে আগে খাওয়াই দিবে। হো হো, ওকে আগে খাওয়াই দেন, লেডিস ফার্স্ট। কুত্তা, আমার লাগবে না, ওকে আগে খাওয়া। থ্যাট, তোরা দুজন ঝগড়া কর, আমি খেয়ে নেই। আয়ান হাত নিয়ে খেয়ে নিল। আরেক লোকমা বানালে আয়ান নেওয়ার আগেই তুলি নিয়ে খেয়ে নিল। দুজনের পাগলামি দেখে সবাই মিটিমিটি হাসতে লাগলো। তিয়া মুচকি হাসতে লাগলো। আয়ানের পেট ভরে গেলে বলল, আমার পেট ভরে গেছে, আমি জায়গা। বউ, তাড়াতাড়ি চলে আসো, আবার রাক্ষসী রুমে যাও না। ওর সাথে ঘুমাবো আজ। বাহ, তাহলে আজকে আমি আরাম করে ঘুমাতে পারবো। আয়ানের কথা শুনে তিয়ার রাগ হতে লাগলো। আয়ান খুশিতে সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। খাটে দুই হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ পর তিয়া রুমে আসলে। তুমি না তুলির রুমে ঘুমাবে? আমি যাব আর
তুমি আরামে ঘুমাবে, সেইটা তো হবে না। যাও নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ো। আয়ান সাইডে চলে গেল। তিয়া নিজের জায়গায় শুয়ে থেকে ল্যাপটপে কাজ করতে লাগলো। আয়ানের গতকালের রাতের কথা মনে পড়লে আয়ান তিয়ার ল্যাপটপ সরিয়ে দিয়ে তিয়ার কোলে মাথা দিলে তিয়া বলল, কাজ করতে দাও তো। আমার বুকের উপরে রেখে কাজ করেন। যাও নিজের বালিশে শুয়ে পড়ো। যাব না। ওকে, শুয়ে থাকো। তিয়া আর কিছু বলল না। আয়ান তিয়ার কোলে শুয়ে থাকলো। তিয়া হঠাৎ করে আয়ানের দিকে তাকিয়ে বলল, তোমার হঠাৎ অ্যাক্সিডেন্ট কিভাবে হইল? একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে। কি? কাকে? চিনি না। চেনো না তাতে অন্য কাউকে বাঁচাতে গেছো? এর থেকে বেশি কিছু যদি হইতো? একটা বাচ্চা নিজের চোখের সামনে কিছু হতে দেখতে পারার ক্ষমতা আমার নাই। নিজের জীবন চলে গেলেও শান্তি লাগবে যে একটা প্রাণ তো বাঁচাতে পারলাম। বাবা মায়ের মুখে হাসি ফোটাতে তো পারছি। আয়ানের কথা শুনে তিয়া অবাক হয়ে গেল। তিয়া আয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, অন্যের কথা এত ভাবো, নিজের খুশির কথা কেন ভাবো না? অন্যকে খুশি দেখার মাঝে আনন্দ আছে, যা নিজের খুশিতে আমি খুঁজে পাই না। তুমি একটু অদ্ভুত। তা ঠিক বলছো। আর তোমাকে আমি তুমি বলছি, বেয়াদব ভেবো না। আরে না, বেয়াদব কেন ভাববো? আর গতকাল রাতের জন্য সরি। আসলে শরীর প্রচণ্ড ব্যথার মধ্যে, আর এই শরীর নিয়ে গোসলও তো করতে পারতাম না। তিয়ার রাতের কথা মনে পড়তেই লজ্জা পেয়ে গেল। তিয়া বলে উঠল, সরি, আমি হুট করে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা, তুমি তো মেডিসিন খেলে না। ওয়েট, আমি মেডিসিন নিয়ে আসি। তিয়া মেডিসিন বের করে আয়ানকে দিল। আয়ান মেডিসিন খেয়ে তিয়াকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। তিয়া নিজের কাজ করতে লাগলো। আয়ান আস্তে আস্তে ঘুমিয়ে গেল। এক সপ্তাহ পর আয়ান এখন মোটামুটি অনেকটাই সুস্থ। আয়ান তিয়ার দিকে আর চোখে তাকিয়ে আছে। তিয়া অফিসের জন্য রেডি হচ্ছিল। আয়নাতে আয়ানকে দেখে বলল, কিছু বলবে নাকি? তোমাকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ প্রশংসা কেন করছো? মনে হইল করা উচিত, তাই। ও আচ্ছা, থাকো, আমি যাচ্ছি। ওকে। তিয়া চলে গেল। আয়ান রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। সোফায় বসলা। আয়ানের ফোন বেজে উঠল। আয়ান কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে একজন বলে উঠল, আরিয়ান। আয়ান কণ্ঠটা শুনে ফোন কেটে দিল। আয়ান ওর আম্মুর দিকে রাগের লুক নিয়ে তাকালে আয়ানের আম্মু বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছোস কেন? এই নাম্বার কার? এটাই তোর ফোন, আমি কিভাবে জানবো? তোমার ফোনটা দাও তো। আয়ানের আম্মু ফোন দিলে আয়ান চেক করে দেখলো আসলে ওর আম্মু কল দেয় নাই। আয়ানের ফোন বাজতে থাকলো। আয়ান ওর আম্মুকে ফোন দিলে আম্মু বলল, কি চেক করলি? আর কে কল দেয়? কলটাই রিসিভ কর। প্রয়োজন মনে করছি না। আয়ান ফোন সাইলেন্ট করে রাখলো। তুলি আয়ানকে বলল, কে কল দেয়? ধরতে তো পারো। ধরার দরকার নাই। আর কখন থেকে কল দিচ্ছে? শুনে কি বলে? কারো দরকার তো হতে পারে। আয়ানের মন না চাইলেও কলটা রিসিভ করে বলল, কি ব্যাপার, বারবার কল দিচ্ছেন কেন? আরিয়ান, তোর আব্বু অনেক অসুস্থ। এবি পজিটিভ রক্ত লাগবে। বাপ আমার, দয়া করে রাগ অভিমান নিয়ে থাকিস না। হসপিটালের নাম, কেবিন নাম্বার বলেন। রাহেলা চৌধুরী থেকে হসপিটালের নাম, ক্যাবিন নাম্বার শুনে বলল। আপনি চিন্তা করেন না, আমি আসছি। আয়ান কল কেটে দিল। আয়ান ওর আম্মুকে বলল, আম্মু, আমাকে বের হতে হবে। আঙ্কেল, আপনাদের গাড়িটা আমাকে একটু দিতে পারবেন? এভাবে বলছো কেন? নিয়ে যাও। তুলি, চাবিটা দে। তুলি চাবির জন্য চলে গেল। আয়ানকে দেখে ওর আম্মু বলল, কি হয়েছে? এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমাকে পরে এসে বলবো। তুলি চাবি নিয়ে আসলে আয়ান দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। 20 মিনিট জার্নি করে হসপিটালে চলে গেল। ক্যাবিনের সামনে গেলে রাহেলা চৌধুরী এসে জড়িয়ে ধরল। আয়ান তাকে সরিয়ে দিয়ে ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, আমি রক্ত দিতে চাই। আমার রক্তের গ্রুপ আর ওনার একই। ডাক্তার আয়ানকে দেখে বলে, আমাদের চেক করতে হবে। রাহেলা বেগম বলল, ওই আমার সন্তান। ডাক্তার তারপর চেক করে দেখলো এক আছে কিনা। রক্তের সাথে চেক করে আয়ানের রক্ত নিল। আয়ান ওর আব্বুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। আয়ানের রক্ত দেওয়া হয়ে গেলে রাহেলা বেগম কেবিনে এসে আয়ানের মাথার কাছে এসে বসলো। আয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা,
তুই সব কিছু ভুলে তোর পপিকে নিয়ে বাসায় ফিরে আয় না। আমি সত্যিই লজ্জিত, প্লিজ আমাদের ক্ষমা করে দে। আমার নাম্বার কোথায় পাইছেন? রক্ত ডোনেশন ওইখানে থেকেই। ও, তুই রক্ত বিক্রি করস? আমার ইচ্ছা হয়েছিল তাই বিক্রি করেছিলাম। আয়ান, এইসব জিদ ছেড়ে দে না বাপ। আমাকে বাসায় যেতে হবে। রক্ত দিলি, একটু রেস্ট নে। আয়ান ক্যানেলা খুলে বেড থেকে নেমে পড়ল। রাহেলা বেগম হাত ধরলে আয়ান হাত সরিয়ে দিয়ে বের হয়ে গেল। আয়ান ড্রাইভিং করে বাসায় চলে গেল। আয়ানের আম্মু জিজ্ঞেস করলো, আয়ান কোথায় গিয়েছিলি? আম্মু ভালো লাগছে না, রুমে যাব। আয়ান তুলির হাতে চাবি দিয়ে রুমে চলে গেল। আয়ান খাটে শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। আয়ানের ঘুম ভাঙলে দেখে বিকাল হয়ে গেছে। আয়ান উঠে ফ্রেশ হয়ে নিল। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে চলে গেল। তিয়ার আম্মু বলল, আয়ন কোথায় যাচ্ছ? জি। যেখানেই যাও তাড়াতাড়ি এসো। জি। আয়ান কথাটা বলে বের হয়ে গেল। আয়ান তিয়ার অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো। তিয়া অফিস থেকে বের হইলে আয়ানকে দেখে অবাক হয়ে যায়। আয়ানকে বলল, কি ব্যাপার, তুমি এখানে? আমাকে 1 ঘন্টা সময় দিতে পারবে? কি করবে? রিক্সা নিয়ে আসি, ওয়েট। আয়ান রিক্সা ডেকে নিয়ে আসলো। তিয়া ড্রাইভারকে গাড়ি নিয়ে চলে যেতে বলে দিল। তিয়া আয়ানের সাথে রিক্সায় উঠল। আয়ানের ব্যাগ নিজের কাছে নিল। আয়ানকে রাস্তার সামনে নামিয়ে রিক্সা ভাড়া দিয়ে রাস্তার পাশে স্টলের সামনে গিয়ে তিয়াকে বসিয়ে দিয়ে বলল, ফুচকা খাবে? ফুচকা নিয়ে আসি। ওকে। আয়ান ফুচকা অর্ডার দিয়ে তিয়ার সামনে বসে থেকে অপেক্ষা করতে লাগলো। ফুচকা নিয়ে আসলে তিয়া হাত দিতে যাবে, আয়ান বলে উঠল, আমি নিজের হাতে খাওয়াই দেই। ওকে। আয়ান হাত ধুয়ে তিয়াকে ফুচকা খাওয়াই দিতে লাগলো। তিয়া মজা করে খেতে লাগলো। ওইখানের খাওয়া শেষ করে আয়ান তিয়ার হাত ধরে বলল, হাত ধরে হাঁটবে, যদি অসুবিধা হয় তাহলে রিক্সা নিব। না, সমস্যা নাই। আয়ান খুশি হয়ে তিয়ার হাত ধরে হাঁটতে লাগলো। আরও কিছু দূর গিয়ে আয়ান তিয়াকে আইসক্রিম কিনে দিল। আইসক্রিম নিজের হাতে খাওয়াই দিতে লাগলো। তিয়া আয়ানের পাগলামি দেখে অনেক খুশি হতে লাগলো। তিয়াকে নিয়ে 1 ঘন্টা ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে বেশ কিছুটা দূরে গিয়ে তিয়াকে ব্রিজের উপরে দাঁড় করিয়ে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। আয়ান দৌড়ে চলে গেল। তিয়া আয়ানের অপেক্ষায় থাকতে লাগলো। আয়ান অনেকক্ষণ পর তিয়ার পিছনে দাঁড়িয়ে বলল, বউ। আয়ানের কণ্ঠ শুনে তিয়া চমকে গেল। পিছনের দিকে ঘুরলেই দেখে আয়ানের হাতে 1 পাউন্ডের কেক। ব্রিজের উপরে রেখে মোমবাতি জ্বালিয়ে বলল, হ্যাপি বার্থডে বউ। আমি গরিব মানুষ, আমার তোমাদের মতো অত ইনকাম নেই। আমার সামর্থ্য অনুযায়ী আমি কেক কিনেছি। আমি জানি তোমার এটা একদম পছন্দ হয় নাই। তুমি যদি এটা কাটতে অনেক খুশি হতাম। আয়ানের কথা শুনে তিয়া সোজা আয়ানকে জড়িয়ে ধরল। আয়ান অবাক হয়ে গেল। তিয়া খুশি হয়ে আয়ানের গালে চুমু দিয়ে বলল। আয়ান লজ্জায় পড়ে গেল। তিয়া বলে উঠল, থ্যাংক ইউ আয়ান, আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। এই সারপ্রাইজ আমি কোনোদিন ভুলবো না। আয়ান, কেক কাটার আগে চলো ক্যামেরা বন্দি করে রাখি। তিয়ার কথা শুনে আয়ান যেন থ হয়ে গেল। তিয়াকে এত খুশি হতে দেখে আয়ান ভাবতেও পারছে না একটা মেয়ে সামান্য বিষয়ে এত খুশি কিভাবে হতে পারে। তিয়া আয়ানের সাথে ছবি উঠাতে লাগলো। তিয়া আয়ানের গলা জড়িয়ে ধরে মুখে হাসি রেখে ছবি উঠাতে বলল। আয়ান হাসি দিলে তিয়া ছবি উঠালো। তিয়া ওইখানে কিছু বাচ্চাদের দেখে কাছে আসতে বলল। সবাই মিলে তিয়া কেক কাটলো। কেক কেটে আয়ানকে খাওয়াই দিল। আয়ান তিয়াকে খাওয়াই দিল। তিয়া 1 করে সব বাচ্চাদের দিতে লাগলো। আয়ান তিয়াকে এত খুশি দেখে চোখের পানি চলে আসলো। তিয়া আয়ানের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আয়ান তিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বউ তুমি এত ভালো কেন? আমি ভালো কি হলো? এই, তুমি কি আমার জন্মদিনে কান্নাকাটি করে মাটি করে দিবে নাকি? আয়ান তাড়াতাড়ি চোখ মুছে বলে, না, একদম না। এই পিচ্ছি, এগুলো নিয়ে যাও। আয়ান কেকগুলো দিয়ে দিল। আয়ান হাঁটু গেড়ে তিয়াকে প্রপোজ করলো। আই লাভ ইউ। তিয়া খুশি হয়ে আয়ানের হাত থেকে গোলাপ ফুলটা হাতে নিয়ে বলল, আই লাভ ইউ টু জামাই বাবু। তিয়া আয়ানকে তুলে সবাই হাত তালি দিতে লাগলো। একটা পিচ্ছি বলে, ভাইয়া আপুকে আবার প্রপোজ করো, আমি ছবি তুলে দেই। পিচ্ছিটার কথা শুনে আয়ান তিয়া আবার সেমভাবে প্রপোজ করলে পিচ্ছিগুলো ছবি তুলে দিল।
আয়ান আর তিয়াকে আরও স্টাইল করে ছবি তুলে দিতে লাগলো। তিয়ার ফোন আসলে পিচ্ছিটা ফোন দিল। তিয়া কল রিসিভ করলে তুলি বলল, আপু কোথায় তুমি? এখনো আসছো না কেন? কত বাজে দেখেছো? আসছি, আমি আয়নের সাথে আছি। ও আচ্ছা, এই কাহিনী। আয়ান বাবু তাহলে তোমার সাথে, এই জন্যই তো বাড়িতে দেখছি না। তাড়াতাড়ি আসো, আয়ান বাবুর আর তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আসো। আচ্ছা, আসছি। তিয়া কল কেটে দিয়ে আয়ানের কাছে টাকা দিয়ে বলল, আমি এখানে আছি, তুমি ওদের জন্য বিরিয়ানির প্যাকেট, পানির বোতল নিয়ে আসো। আয়ান তিয়ার টাকা নিয়ে চলে গেল। রেস্তোরাঁ থেকে কিনে নিয়ে এসে সব বাচ্চাদের দিয়ে দিল। তারপর তিয়া রিকশায় উঠে আয়ানকে বসতে বলল। দুইজন রিকশায় উঠে যেতে নিলে আয়ান বলল, 500 টাকা বেঁচে গেছে, এই নাও। ওইটা রেখে দাও, আগামীকাল আমাকে নিয়ে আবার এখানে আসবে। আমার কাছে আছে টাকা। ওকে দাও, নিতে হবে না, আমি তো তোমার কেউ না। নিচ্ছি, মন খারাপ করো কেন? আজ তোমার বার্থডে, আমি চাই না তুমি মন খারাপ করো। ওকে বাবা, মন খারাপ করলাম না। আচ্ছা, একটা কথা বলো তো, আজ আমার বার্থডে তুমি কিভাবে জানলে? তোমার রাক্ষসী বোন আছে না, ওই ঝগড়া করতে গিয়ে বলে ফেলেছিল, তখন মনে রেখে দিয়েছিলাম। তিয়া খুশি হয়ে আয়ানের গাল ধরে বলে, ওলে আমার সুইট বরটা রে, আমি অনেক খুশি হয়েছি। আজকে ছিল আমার বেস্ট সারপ্রাইজ। এইটা তেমন একটা ভালো হয় নাই, তুমি এইটা প্রশংসা কেন করছো? স্বামীর নিজের সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে খুশি করার চেষ্টা করছে, সেটা বেস্ট হবে না তো কোনটা হবে শুনি? তুমি কি মেয়ে জগৎ থেকে আলাদা নাকি? না মানে এখনকার মেয়ে তো দেখছি আমি কিছু না দিলে ব্রেকআপ করে দেয়, আর তুমি কি না সামান্য বিষয় বেস্ট বলছো? শোনো, কোনো কিছু যদি তুমি ভালোবাসা দিয়ে গ্রহণ করো তাহলে দেখবে সামান্য জিনিস তোমার কাছে মূল্যবান হয়ে উঠবে। আর যদি তুমি ভালোবেসে গ্রহণ না করতে পারো, তোমাকে যদি পুরো দুনিয়াটা দেওয়া যায় তাও তোমার মন ভরবে না। তিয়ার কথা শুনে আয়ান ভাবতে লাগলো। তিয়া আয়ানের দিকে তাকিয়ে বলল, কি ভাবো? তোমার কথায় যুক্তি আছে। ওইসব ছাড়ো, ছবিগুলো দেখে বলো কোনটা ওয়ালপেপারে রাখলে সুন্দর লাগবে। আমার এত সভ্য হয় নাই যে আমার ছবি কারো ফোনে ওয়ালপেপারে থাকবে। কথা কম বলে বলো কোনটা রাখবো। তোমার যেইটা ভালো লাগে তা আমাকে ছবিগুলো দাও, আমিও রাখি। তিয়া নিজের পছন্দ মতো রেখে দিল। আয়ানকে হোয়াটসঅ্যাপ দিলে আয়ান নিজের ওয়ালপেপার রেখে দিল। দুজন একসাথে ফোন ধরে বলল, অনেক সুন্দর লাগছে তাই না? তুমি অনেক ভালো বউ। হয়েছে, আর পাম দিতে হবে না। দুজন খুনসুটি করতে করতে বাসার সামনে গিয়ে থামলো। তিয়া টাকা দিতে গেলে খুচরা না থাকায় দিতে পারল না। আয়ান তিয়াকে বলল, তুমি যাও, আমি দিয়ে দিচ্ছি। তিয়া চলে গেল। আয়ান ভাড়া দিয়ে বাসার ভিতরে ঢুকলো। বাসার ভিতরে ঢুকতেই দেখে তিয়াকে সবাই মিলে স্প্রে দিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে। আয়ান ভিতরে গিয়ে খিলখিল করে হেসে দিলে সবাই তার দিকে তাকালো। তিয়া রেগে আয়ানকে বলল, আমাকে এইভাবে দেখে খুব হাসি পাচ্ছে তাই না? তুলি, এটা দে তো। তিয়া আয়ানের সারা মুখে স্প্রে দিয়ে ভূত বানিয়ে দিয়ে হাসতে লাগলো। আয়ান তিয়ার হাসি দেখে বলল, তাহলে অবশেষে বুঝলে আমার থেকে তোমার বউ কম না। এখন থেকে তুমি একটা ভূত। দুইজন মিলে আমাকে পচানো হচ্ছে তাই না? ওয়েট, দেখাচ্ছি মজা। তিয়া রেগে আয়ানকে মারতে যাবে। আয়ান দৌড়ে সিঁড়িতে উঠতে গিয়ে সাথে সাথে কারোর সাথে ধাক্কা লাগলো। মেয়েটা পড়ে যেতে নিবে, সাথে সাথে আয়ান নিজের সাথে জড়িয়ে নিল। মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে ফেললো। আয়ান মেয়েটাকে দেখে বুকের ভিতরে ধুকপুক করতে লাগলো। আয়ান যেন নিজেকে কন্ট্রোল করতে পারলো না। আয়ান ছেড়ে দিতে যাবে, সাথে সাথে তুলি ধরে ফেললো। আয়ানের বুকের ভিতরে ঝড় উঠে যেতে লাগলো। আয়ানের চোখের কোণায় পানি জমে গেল। রাইসা রেগে বলল, এই ছেলে কানা নাকি তুমি? এভাবে কেউ দৌড় দেয়? আপু, ওই ইচ্ছে করে দেয় নাই। কে রে এই ছেলেটা? আমার হাজবেন্ড। আর এইভাবে কথা কেন বলছিস? ওই ইচ্ছে করে তোকে ধাক্কা দেয় নাই, আমি দৌড়ানি দিয়েছি, তাই দৌড়াতে গিয়ে তোর ধাক্কা লাগছে। ও সরি দুলা ভাই।
আয়ান কিছু বলার ভাষা খুঁজে পেল না। আয়ান আর 1 মিনিট না দাঁড়িয়ে ওইখান থেকে দৌড়ে চলে গেল। রুমে গিয়ে আয়ানের যেন মাথা কাজ করছে না। আয়ান মাথার চুল টানতে লাগলো। যখন কাউকে আপন করতে যাই তখন ওই মানুষ কেন আমার সামনে আসে? আমার কি ভালো থাকার কোনো অধিকার নাই? কেন বারবার আমার সামনে চলে আসে? তিয়া রুমে এসে আয়ানকে পাগলামি করতে দেখে কাছে এসে বলল। আয়ান কি হয়েছে? এমন পাগলামি কেন করছো? আয়ান তিয়ার দিকে তাকাতেই তিয়ার মাঝে রাইসার মুখটা ফুটে উঠল। আয়ান চোখ সরিয়ে নিল। তিয়া আয়ানকে বলল, এই শোনো, কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে? জানি না। আয়ান কথাটা বলে বারান্দায় গিয়ে দরজা লাগিয়ে দিল। আয়ানের বুকের ভিতর যেন চাপা কষ্ট হতে লাগলো। আয়ান কান্না করতে গিয়েও কান্না করতে পারলো না। চোখে নীরবে পানি ফেলতে লাগলো। তিয়ার আয়ানের ব্যবহার অনেকটা খারাপ লাগলো। তিয়া একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে শাড়ি পরে নিচে চলে গেল। আয়ান এইদিকে দেয়ালে একের পর এক খুশি দিতে লাগলো। আয়ান চিৎকার করে একবার কাঁদতে পারলে হয়তো মনে কিছুটা শান্ত হতো। আয়ানকে তুলি ডাকতে শুরু করে দিল। আয়ান ভাবনার জগৎ থেকে বের হয়ে দরজা খুলে দিলে তুলি বলল, আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে, এমন কষ্ট আমারও হতো তোমাকে দেখলে। ইচ্ছে করতো চিৎকার করে যদি একবার কাঁদতে পারতাম। আয়ান, আমি রাকিবকে পেয়ে তোমাকে ছেড়ে থাকার চেষ্টা করি, কিন্তু আজও তুমি আমার মনের মাঝে আছো। প্রথম ভালোবাসাগুলো সহজে বোঝা যায় না। প্লিজ এসব বাদ দিয়ে নিচে চলো। সবাই তোমার জন্য ওয়েট করছে, সবাই তোমাকে দেখতে চাইছে, অনেক আত্মীয় স্বজনও এসেছে। চলো। তোমার অনেক খুশি লাগছে তাই না? ভালোবাসার মানুষটা কষ্টে থাক এইটা কেউ কখনোই চায় না। তুমি কি আপুকে কষ্ট পেতে দেখতে চাও? কখনোই না। তুমি যদি আপুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে চাইতে তাহলে তুমি সোজা আপুকে ছেড়ে দিতে না। আয়ান আর কিছু বলল না। তিয়া আয়ানকে শার্ট আর প্যান্ট বের করে দিল। আয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পরে নিল। শার্ট প্যান্ট পরে নিল। ওয়াশরুম থেকে বের হইলে তুলি আয়ানকে বলল, মুখে হাসি রেখো, নিজেকে হ্যাপি দেখাও। স্যাড দেখালে বেইমানরা যদি খুশি হয়। তুমি আগে থেকে জানতে সব? 4 মাস আগে আপুর বান্ধবীর ফোনেই তোমার ছবি দেখেছিলাম, তখন ওই আপুর থেকেই সব শুনেছিলাম। ও আচ্ছা। আয়ান তুলির সাথে নিচে নামতে লাগলো। নিচে যত নামছে তত যেন বুকের ভিতরে ধুকপুক করছে। তুলি আয়ানকে তিয়ার পাশে দাঁড় করিয়ে দিল। রাইসা চমকে গেল। তিয়া আয়ান হাসি মুখে কেক কাটলো। আয়ানকে খাওয়াই দিতে যাবে, সাথে সাথে তিয়াকে বলল, আঙ্কেল আন্টিকে দাও। আয়ানের কথা শুনে তিয়া খুশি হয়ে ওর আব্বু আম্মুকে খাওয়াই দিল। আয়ান ওর আম্মুকে দেখতে না পেরে খুঁজতে লাগলো। তিয়া আস্তে আস্তে সবাইকে কেক খাওয়াতে লাগলো। বাকি সবাইকে কেক পরিবেশন করতে বলে দিল। তিয়া আয়ানের কাছে আসলে রাইসা কিছু বলবে তার আগেই আয়ানকে হঠাৎ করে কেউ এসে জড়িয়ে ধরলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, শুধু তিয়া আর আয়ানের আম্মু ছাড়া। আশিক আয়ানকে বলল, আয়ান তুই এখানে? তুমি এখানে কি করছো? আশিক বাবা, তুমি কি আয়ান বাবাকে চেনো? হ্যাঁ, কেন চিনব না, ওই তো আমার। আশিক আর কিছু বলতে যাবে তার আগেই আয়ান থামিয়ে দিয়ে বলল, তুমি এখানে কি করছো? তুমি কি ওনার ফ্রেন্ড নাকি বিজনেস পার্টনার? আমি এই বাড়ির মেজো জামাই। আশিকের কথা শুনে আয়ান থমকে গেল। আশিক রাইসাকে দেখিয়ে বলল, তোর ভাবিকে চেনস নাকি? আয় পরিচয় করে দেই নতুন করে। ভাইয়া উনি কেমন আছে? কে আব্বু? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন অনেকটা সুস্থ হয়েছি। আয়ান বাসায় চলো, তোকে আব্বু দেখতে চাইছে। প্লিজ ভাই আমার, আর রাগ করে থাকিস না। আমারও তো সময় নাই কাউকে দেখতে যাওয়ার। ফকির আবার ভাব বেশি। আশিক, তুমি ওকে কেন এত জোর করছো? ওই কে যে আঙ্কেল ওকে দেখার জন্য পাগল হয়ে গেছে? রাইসা, এটা কি ধরনের ব্যবহার? রাইসা, আমার স্বামীকে সম্মান দিয়ে কথা বল। আমার স্বামী গরিব হবে, ওই মনের দিক দিয়ে অনেক বড়। আপু, আপনার স্বামী মানে? হ্যাঁ, ওই আমার হাজবেন্ড। আশিক আয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকাতেই আয়ানও আশিককে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো বলল, প্লিজ প্লিজ রেগে যেও না, আমার কথাটা শুনো। প্লিজ রাগ করো না। আমি তোমাদের না জানিয়ে বিয়ে করতে চাই নাই। বিয়েটা হুট করে হয়েছে, দুই ফ্যামিলির পছন্দে হয়েছে,
কাজী নিয়ে এসে বিয়ে হয়ে গেছে, কোনো অনুষ্ঠান হয় নাই। প্লিজ ভাইয়া কাউকে বলো না, প্লিজ 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 ভাইয়া, ওনাকে ভালোবেসে ফেলেছি। ওই ভাইয়া প্লিজ বলো না কাউকে। আশিক রেগে গিয়ে গালে থাপ্পড় বসিয়ে দিলে সবাই থ হয়ে গেল। তিয়া রেগে বলল, আশিক, তুমি এতগুলো মানুষের সামনে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলতে পারো না? আরে বউ তুই চুপ করো, তুমি প্লিজ কথা বলো না। ভাইয়া এই নাও, গালে গিয়ে দিলাম, আরও মারো, তাও প্লিজ রেগে থেকো না। আর তোর যা ইচ্ছে মন চাইবে তুই তাই করবি নাকি? এই তোর ধারণা আছে ওনার বয়স কি আর তোর বয়স কি? আর ফুপি, আপনি এই কাজটাই কিভাবে করতে পারলেন? আশিকের কথা শুনে সবাই হতভম্ব হয়ে আয়ানের আম্মুর দিকে তাকালো। আয়ানের আম্মু বলল, আসে দেখ, ব্যাপারটা অন্যরকম ছিল। আপনার কি মনে হয় এই সব যদি ফ্যামিলি কেউ জানে কিভাবে নেবে? আই ডোন্ট কেয়ার। আমার স্ত্রী আমার ছোট না বড় ওইটা বড় কথা না। আমার স্ত্রী একজন ভালো মনের মানুষ, আর আমি আমার স্ত্রীকে ভালোবাসি, এটাই শেষ কথা। তাদের যত স্বপ্ন তোমাকে নিয়ে দেখুক, এতে আমার কিছু যায় আসে না। আমার ভালো লাগছে, আমি বিয়ে করেছি। আমার বউ আমার কাছে ভালো লাগলেই হবে, সবার যে পছন্দ হবে এর কোনো মানে নাই। আয়ানের কথা শুনে তিয়ার খুশিতে চোখে পানি চলে আসলো। আশিক রেগে বলল, দেখ আয়ান, মেজাজটাই বিগড়ে দিস না। এই তুমি কি শুরু করছো? আমার বোন যে ওকে বিয়ে করছে তাই কত না, আমার বোনের টাকা দেখে বিয়ে করেছে, আবার বললো আমার বোনকে বিয়ে করে ভুল করছে। রাইসার কথা শুনে আশিক রেগে গিয়ে বলল, জাস্ট শেট আপ। এই তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি বকবক করে যাচ্ছ। এই তোমার সমস্যা কি? কাকে কি বলো? তোমার মাথা ঠিক আছে? আশিকের কথা শুনে রাইসা রেগে বলে, তুমি এই ফকিনের জন্য আমার সাথে এমন ভাবে কথা বলছো? আশিক রেগে রাইসাকে মারতে যাবে, সাথে সাথে আয়ান হাত ধরে বলল, ভাইয়া উফ, এত রাগও কেন? উনি তো ঠিক বলছে, আমি ওনার বোনকে টাকার জন্য বিয়ে করছি। আয়ান, ফালতু কথা বলিস না, এখন এখান থেকে চল। যাব না কোথাও, সত্যি কথা বলছি, আমি টাকার লোভে ওনাকে বিয়ে করেছি। আশিক রেগে গালে থাপ্পড় মেরে বলল, বলছি না ফালতু কথা না বলে। এই, তোর কিসের টাকার অভাব রে? পুরো একটা কোম্পানির মালিক তুই, আর তোর টাকার অভাব? তোর ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, আর তুই টাকার জন্য বিয়ে করছস, তাই না? এইটা আমাকে বিশ্বাস করতে হবে, তাই না? আশিকের কথা শুনে সবাই হাঁ হয়ে গেল। রাইসা তোতলাতে তোতলাতে বলল, এসব কি বলো তুমি? ওই কিভাবে এত বড়লোক হতে পারে? ওই আমার ছোট ভাই আরিয়ান চৌধুরী আয়ান। আশিকের কথা শুনে তুলি রাইসা দুজন কয়েক পা পিছিয়ে নিল। রাইসা কাঁপতে লাগলো। তিয়ার আব্বু আম্মু আয়ানের আম্মুর দিকে তাকিয়ে বলল, বেআইন, এসব কি শুনছি? আপনারা আমাদের সাথে মিথ্যা অভিনয় কেন করলেন? আপনারা যদি আশিকের ফ্যামিলি হয়ে থাকেন তাহলে এইসব মিথ্যা নাটক করার মানে কি? বেআইন, প্লিজ ভুল বুঝবেন না। আম্মু, আমি তোমাদের সব বুঝিয়ে বলবো, এখন প্লিজ ওইসব কথা বাদ দেন। আম্মু, সবাইকে খেতে দাও। তিয়ার আম্মু আব্বু সবাইকে খেতে দিতে লাগলো। সবাই নিজেদের ভিতরে কানাঘুষা করতে লাগলো। আয়ান আশিককে নিয়ে রুমে চলে গেল। আয়ান আশিককে জড়িয়ে ধরে বলল, ওই ভাইয়া প্লিজ রাগ করো না, তুমি রেগে থাকলে ভালো দেখা যায় না। তোর কি সব কিছুতেই মজা লাগে? মজা করলে তো জীবন সুখ খুঁজে পাবে। সব কিছুতে সুখ যদি সিরিয়াস হয়ে যাও, তার মজার আনন্দটাই তো বুঝতে পারবে না। এই পাটনা পাটনা কথা বলিস না। ওকে বললাম না, এখন রাগ কমাও। আর লন্ডন থেকে কবে এসেছো? দুপুরের দিকে। ও আচ্ছা। ভাইয়া, টিয়া অনেক ভালো মেয়ে, আমি গরিব জেনে আমার পাশে ওই থেকেছে। আমার খুশিতে ওই খুশি হয়, আর যাকে ভালোবাসলাম সে আমাকে গরিব ভেবে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এখন তুমি বলো, যে গরিব জেনেও অল্পতে খুশি হতে পারে তার সাথে জীবন কাটানো ভালো নাকি লোভী মানুষের সাথে? শোনো, ভালোবাসায় বয়সের পার্থক্য কোনো ব্যাপার না। আমাকে না বুঝিয়ে আব্বু আম্মুকে গিয়ে বলে বুঝাবি। জানি না, যা সত্য তাই বলবে। আমার সুখ তাদের সহ্য হইলে তারা মেনে নিবে, আর না হইলে মেনে নিবে না, সিম্পল। আর আমার কারো কথায় কোনো কিছু যায় আসে না, তা তো জানোই।
বেশি বোঝা ভালো না। ধুর ভাইয়া, ওইসব রাখো, আগে বলো রাইসা ভাবির সাথে তোমার পরিচয় কিভাবে? আমরা একই ইউনিভার্সিটিতে পড়ছি, ওইখান থেকেই পরিচয়। তারপর ভালো লাগা, আর আম্মু আব্বু টিয়া আপুকেও অনেক পছন্দ। তার বোন জেনেও মেনে নিয়েছে। টিয়াকে কিভাবে চেনে? টিয়া আপুর সাথে বিজনেসের সম্পর্ক অনেক ভালো, ওনার কাজ অনেক ভালো, উনি মেয়ে হয়ে এত কিছু সামলায়, ওনার কাজের মান অনেক ভালো। ও আচ্ছা, হা হা হা। আমার বউ তাহলে বাড়ির নাম্বার 1 মানুষ হিসেবেও নাম্বার 1? আব্বু আম্মু মানবে কি না সেটাই নিয়ে ভাব। ও রাকিব কার সাথে রিলেশন করে তুই কি জানোস? জানি, বাট বলবো না। রাকিবের গার্লফ্রেন্ডকে অনেক ভালোভাবে চেনো, বাট রাকিবও জিতেছে। যেমন? রাকিবের গার্লফ্রেন্ড নম্রভদ্র। আশিক কিছু বলতে যাবে তখনই তুলি, তিয়া আর রাইসা রুমে ঢুকলো। আয়ানের মুখে নিজের প্রশংসা শুনে তুলির মনে লাড্ডু ফুটতে লাগলো। আয়ান তুলিকে দেখে বলল, ভাইয়া, রাকিবের গার্লফ্রেন্ড করলা রাক্ষসী, নিম পাতার মতো রস। ছ্যা, ওই রকম মেয়ে মোটেও আমাদের বাড়ির বউ বানানো যাবে না। আয়ানের কথা শুনে তুলির আগে হাত মুঠো করে দিল। আশিক ভেবাচেকা খেয়ে বলে, কেবল প্রশংসা করলি, হঠাৎ আবার কি হইল যে পালকি খাইলি? দেখ কিসের প্রশংসা? কি নিয়ে এত কথা বলছো? কিছু না বউ। এই চলো, খাবার খেয়ে নিবে। তুমি যদি খাওয়া দাও তাহলে খেতে পারি, বাট ওই রাক্ষসীকে যেন খাওয়াই দাও না। আরে যা, তোর বইয়ের হাতে খেতে আমার বয়ে গেছে। নিজের এত সুন্দর হাত থাকতে তোর বইয়ের হাতে কেন খেতে হবে? সি সি সি, কি জঘন্য ব্যবহার সি। তুলি রেগে গিয়ে আয়নের চুল ধরে ছাকাতে লাগলো আর বলল, কি ভাবছস তোর ভাই আছে দেখে আমি তোকে কিছু বলবো না? আরে শালিকা, আমার ভাইকে ছেড়ে দাও। আর এই আয়ান, তুই আমার শান্ত শালিকাকে রাগিয়ে দিচ্ছিস কেন? শান্ত না চাই, পুরো রাক্ষসীর মতো। তুলি ছাড়, ওর ব্যথা লাগছে কিন্তু। আমাকে যে কখন থেকে জানা তাই বলছে সেটা কানে যায় না। ওই রকম করলে কিন্তু আমার ভাইয়ের বউ হিসেবে মেনে নিব না। আয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তুলি চুল ছেড়ে দিলে আয়ান দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদব মেয়ে দেবরকে সম্মান করতে জানে না। এসব কি বলছিস? এই আসলে এসব কি বলো? আয়নের বাচ্চা, তোকে কিন্তু আমি লাথি মেরে এখান থেকে উগান্ডা পাঠিয়ে দিব। উগানটা চেনো ভাবি? পাগল ছাগল, যা এখান থেকে। তুলি রাগ করে চলে গেল। আয়ান খাটে বসে হাসতে লাগলো। তিনজন ব্রুকুচকে তাকালো। আয়ান বলল, রাক্ষসী মানে বুঝো নাই? রাকিবের গার্লফ্রেন্ডকে কি বলছিলাম। তার মানে? আয়ান আশিকের হাত ধরে যেতে লাগলো। রাইসা আয়ানের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকলো। আয়ানের চোখে একবার বলে পাত্তা না দিয়ে চলে গেল। তিয়া কপালে হাত দিয়ে বসে বলল, এই দুইজনকে নিয়ে আর পারি না। ফাজিল দুইটা সারা দিন মারামারি করে আর ঝগড়া তো আছেই। চলো, ডাকছে তো। দুইজন উঠে বলল। নিচে গেলে দেখে তুলির সাথে আয়ান আবার ঝগড়া করছে। সবাই দাঁড়িয়ে থেকে মিটিমিটি হাসছে। তিয়া এবার দুইজনের মাঝখানে গেলে দুইজন তিয়ার হাত ধরে টানাটানি করা শুরু করে দিল। আরে দুইজন থামবে নাকি দুইজনকে লাঠি পেটা করব? আম্মু, আমার লাঠিটা দাও তো। তিয়ার কথা শুনে সাথে সাথে দুজন হাত ছেড়ে দিয়ে ভালো ছেলে মেয়ে হয়ে টেবিলের সামনে গিয়ে বসে পড়লো। সবাই হাসতে শুরু করলো। একসাথে সবাই বসে খাবার খেতে লাগলো। আশিক খাওয়া শেষ করে আয়ানকে বলল, আয়ান, ফুপি, তোমরা কি আমার সাথে যাবে না? আশিক বাবা, হায়ানকে পারলে নিয়ে যা, আমি যেতে পারবো না। হ্যাঁ ফুপি, তোমাদের দুজন জিদ নিয়ে থাকো। আব্বুর কি অবস্থা হয়েছে তোমরা জেনো কিভাবে এখানে থাকতে পারছো? মানে ভাইজানের কি হয়েছে? এমন ভান করছো কিছুই জানো না। আম্মু কিছু জানে না, আমি কিছু বলি নাই। বাহ, যদি আব্বুর কোনো ক্ষতি হয়ে যেত তখন কি করতি? রক্ত প্রয়োজন ছিল, রক্ত দিয়ে এসেছি। হায়ান, সরি আম্মু, এখান থেকে হঠাৎ করে সেদিন বের হইলাম না গাড়ি নিয়ে। সেদিন আব্বুর রক্ত প্রয়োজন ছিল, রক্ত না দিলে বাঁচানো যেত না, তাই আমি রক্ত দিয়ে চলে এসেছিলাম। আর তোমাকে বলি নাই তুমি চিন্তা করতে আর কান্না করতে, যেইটা আমার ভালো লাগতো না। ভাই বলে তুই আমাকে বলবি না? আশিক,
আমি এখনই বাসায় যেতে চাই। তুমি যাবে না, যেদিন ওনারা নিজে আমাদের নিয়ে যাবে সেই দিন আমরা যাব। চুপ কর, সব সময় জিত মানায় না। আশিক, আমাকে নিয়ে চল। ওকে যাও, আমার কি তাতে? আয়ান, তুমি একটু বেশি বলছো। আমি সব কিছু শুনেছি, তাই আমার মনে হয় না আঙ্কেলের দিকে আঙ্কেল ভুল কিছু করেছে। এটা খুবই স্বাভাবিক। কোনো বাবা মা ভাই চায় না তার ছেলে মেয়ে বা আদরের বোন গরিব ঘরে বিয়ে হোক। সবাই চায় বড়লোক দেখে বিয়ে দিতে। যেখানে আন্টি পালিয়ে বিয়ে করছে সেখানে ওনাদের রাগ হওয়া স্বাভাবিক। এইসব ফালতু কথা আমার মনে হয় যে মানুষটা যার সাথে সুখে থাকবে তার সাথে বিয়ে দেওয়া উচিত। টাকা দিয়ে বিয়ে দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। যেখানে মনের শান্তি মিলবে সেখানে যাওয়া ভালো। দেখো, তোমার কথা ঠিক আছে, কিন্তু বাস্তবতা দেখো, এটাই বাস্তব। তোমার আব্বু কেন তোমাকে আমার সাথে বিয়ে দিল, আর তুমি কেনই বা আমাকে গরিব জেনে মেনে নিলে? দেখো, আমার আব্বুর চিন্তাধারার সাথে যে সবার মিল থাকবে সেটা তো কোথাও লেখা নাই। আমার আব্বু আম্মু আমার জন্য ভালো একটা ছেলে দরকার ছিল। গরিব হইলে ভালো হবে, কারণ যাতে ঘর জামাই রাখতে পারে। আমি তাদের প্রথম সন্তান, আমাকে তারা কোথাও ছাড়তে চায় না। তাই তোমাকে ভালো লাগছে, তোমার সাথে বিয়ে দিয়েছে। কিন্তু আমার আর দুইটা বোন দেখেছো, তাদের কিন্তু আমার বাবা কোনো গরিব ছেলের সাথে বিয়ে দিবে না, কারণ তাদের ভালো ঘরে বিয়ে দিবে। আমার মতো আমার দুই বোন না, সবাই এক হয় না। আমার বোনদের হুট করে যদি একজনের সাথে বিয়ে দেয়, আমার বোনরা সারা জীবন অভিশাপ করে যাইতো। ভালো, এত বুঝে আমার লাভ নাই। নিজের ছেলে মেয়ে হইলে দেখবো নিজে কি করো। যদি গরিব ঘরে ছেলে মেয়েদের সাথে বিয়ে না করাও, তোমার খবর আছে। তিয়ার কথা শুনে ভাবনার জগতে চলে গেল। আয়ান ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, না, এমন করবো না। আমি বুঝছি আব্বু ঠিক ছিল। কি বুঝলে? কিছু না, আম্মু যাও গা। তুই মন থেকে বলছিস তো, নাকি আবার গেলে জ্বর বাঁধিয়ে নিবি? আরে না, সত্যিই যাইতে বলছি। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে, গুড নাইট। আয়ান হাই তুলতে তুলতে চলে গেল। আয়ানের আম্মু মিটিমিটি হেসে বলল, ধন্যবাদ দিয়া, তুমি আসলে আমার চোখও খুলে দিয়েছ। আর লাস্টের কথাটা আয়ানের মুখ দেখার মতো ছিল। কথাটা বলে হাসতে লাগলো। আশিক আয়ানের আম্মু সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তিয়া নিজের রুমে চলে আসলো। আয়ানকে শুয়ে থাকতে দেখে দরজা লাগিয়ে দিয়ে থ্রি-পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে থ্রি-পিস পরে বের হইল। আয়ানের পাশে শুয়ে পড়লে আয়ান টান দিয়ে নিজের কাছে টেনে নিল। আয়ান তিয়ার উপরে উঠলে তিয়া বলে উঠল, আমার বড়লোক জামাই পছন্দ না, ছাড়ো। আরে আমি তো গরিব স্বামী। ও, তাহলে ঠিক আছে। দুজন ফিক করে হেসে দিল। আয়ান তিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যেই কিস করতে যাবে, সাথে সাথে দরজায় নক হওয়ার শব্দ হলো। আয়ান বিরক্ত হয়ে বলল, শালিকার বাচ্চা, নিজের রুমে যা। আমার বউকে একটু শান্তিতে আদর করতে দে। এই ফাজিল, এইসব কি বলো, ছাড়ো। আয়ান ছেড়ে দিলে তিয়া উঠে নিজেকে ঠিক করে নিল। রাইসা বাইরে থেকে কথাটা শুনে থমকে গেল। তিয়া দরজা খুলে দিলে দেখে রাইসাকে দেখে বলল, সরি বোন, ওই তুলি কে ভেবেছিল। দুঃখিত আপু, আশিক কল দিয়েছে। আয়নের ফোন নাকি বন্ধ। ভেতরে গিয়ে দে, আমি একটু কফি বানিয়ে নিয়ে আসি, মাথা ব্যথা করছে। তিয়া নিচে চলে গেল। রাইসা ভিতরে ঢুকে আয়ানকে ডাক দিলে আয়ান চমকে গেল। ফোন এগিয়ে দিলে আয়ান ফোন হাতে নিয়ে আশিক বলল, এই ফাজিল, বুদ্ধি কি হাঁটুর নিচে গেছে নাকি? ফাজিল, তুই যে ওই কথা বললি, আম্মু আব্বু চাচ্চু ছোট আম্মু সবাই শুনে ফেলছে। কি কও? দূর, আমি কি জানতাম ভাবি? আমি তো ভাবছি তুলি। যাই হোক, শোন, বাসায় সকালে চলে আয়। আব্বু আম্মু সবাই মিলে আমাদের তিনজনের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। আমাদের তো বিয়ে হয়েছে। ওই বিয়ের কাগজ বাতিল, আবার নতুন করে বিয়ে হবে। আচ্ছা, বউয়ের সাথে ঝগড়া করে যাই, তাহলে সারপ্রাইজ দেওয়া যাবে। ফাজিল, এইটা করা লাগবে না, চলে আয়, তাতে সারপ্রাইজ হবে। আচ্ছা, বাই। আয়ান কল কেটে দিয়ে রাইসার দিকে ফোন এগিয়ে দিলে রাইসা কান্নামাখা কণ্ঠে বলল, আয়ানা, আই এম সরি। ভাবি কি বলেন? সরি কেন বলছেন? চিন্তা করেন না, আমি আপনাদের বিয়ে ভাঙবো না। আর আপনার মতো 100 জন আমার বাড়িতে থাকলে আমাদের কোনো কিছু কমাতে পারবেন না। ব্যবহারটাই ভালো করেন, না হইলে
কপালে দুঃখ আছে, যান এখান থেকে। রাইসা কিছু বলতে যাবে, তিয়ার কণ্ঠ শুনে চোখ মুছে নিল। আয়ান তিয়াকে বলল, বউ আমাকে বের হতে হবে, দরকার আছে, আজকে ফিরবো না। এত রাতে কই যাবে? সকালে দেখা হবে, বাই। আয়ান তিয়ার কপালে গালে চুমু খেয়ে বের হয়ে গেল। তিয়া হেসে বলল, এই ছেলের যে কবে বুদ্ধি হবে কে জানে। আপু, ওকে কখনো কষ্ট দিও না, নিজের জিনিস আগলিয়ে রাখতে শিখো। রাইসা কথাগুলো বলে চলে গেল। তিয়া অবাক হয়ে গেল। ওইদিকে আয়ান বের হইলে রাকিব এসে আয়ানকে নিয়ে যেতে লাগলো। বাসার ভিতরে ঢুকতেই আয়ান দেখলো ওর ফ্যামিলির সবাই জেগে আছে। আয়ানকে দেখে ওর চাচ্চু কাকি এসে জড়িয়ে ধরলো। আয়ান ওদের জড়িয়ে ধরে কথা বলতে লাগলো। আয়ান ওর আব্বুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আব্বু আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি। আয়ানের আব্বু আয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলল, আসলে আমার ভুল ছিল। আমি যদি মেনে নিতাম তাহলে হয়তো এমন কিছু হতো না। আমাকে ক্ষমা করে দে বাপ। দুজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়ান এক এক করে সবাইকে জড়িয়ে ধরলো, সবার সাথে কুশল বিনিময় করে নিল। আয়ান ও রাহেলা বেগমকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি আম্মু, তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারলাম না। কে বলছে? তিয়াকে তো আমার অনেক পছন্দ, ভেবেছিলাম আশিকের বউ বানাবো, বাট আশিক তো রাইসাকে পছন্দ করে। যাই হোক, তিয়া তো আমাদের ঘরের বউ হয়ে আসছে। ইয়াহু, তাহলে তো ঠিক আছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কেউ হয়তো মেনে নিবে না। ধুর পাগল, আচ্ছা যা ঘুমা, অনেক রাত হয়ে গেছে, সকালে উঠে যেতে হবে তো। ওকে আম্মু, লাভ ইউ। আয়ান রাহেলা বেগমের গালে চুমু দিয়ে নিজের রুমে চলে গেল। নিজের রুম এত বছর পর দেখে ইমোশনাল হয়ে গেল। আয়ান সব কিছু হাত বুলিয়ে দেখতে লাগলো। আয়ান ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে রাকি পাশে এসেছে। আয়ানকে পাঞ্জাবি পায়জামা দিয়ে বলল, তাড়াতাড়ি পরে নে, আর এত বেলা করে কে ঘুম থেকে উঠে রে? কত রাতে ঘুমাইছি খেয়াল আছে? ভালো হয়েছে, এখন পরে নে, সবাই অলরেডি রেডি হয়ে গেছে। আয়ান তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে নিল। সবার সাথে বের হয়ে গেল। রাকিব, আয়ান, আশিক একসাথে বসে থেকে কথা বলতে লাগলো। তিয়াদের বাসার সামনে নেমে পড়ল। তিনজন ভাব নিয়ে ভিতরে ঢুকলো। সবাইকে দেখে তিয়ার আব্বু আম্মু হাঁ হয়ে গেল। আয়ানের আম্মু গিয়ে সবাইকে বুঝিয়ে বলে বসতে দিল। তারপর তিয়ার আম্মু বলল, আমাদের বলবেন না, হুট করে আসলেন, কিছু তো জোগাড় করতেও পারলাম না। বেআইন, সমস্যা নাই, আপনি এত চিন্তা করবেন না তো। আমাদের বৌমাদের তিনজনকে সামনে নিয়ে আসেন। তিনজন মানে? আন্টি, এখানে তিনজন জামাই তো বসে আছে, ওটাই মেয়ে তো লাগবে, তিনটাই মেয়ে তো লাগবে। তুই না নতুন জামাই, এত কথা বলস কেন? চুপ করে থাক, মেয়ে দেখতে আইছি, দেখে চলে যামু। আয়ানের আম্মু সব বুঝিয়ে বলে তিয়ার আম্মু উপরে চলে গেল। তিনজনকে ঘুম থেকে তুলে তাড়াতাড়ি করে শাড়ি পরিয়ে রেডি করতে লাগলো। তিনজন হতভম্ব হয়ে গেল। তিনজন ঘুম ঘুম চোখে নিচে নামলো। তিয়া আর রাহেলা বেগম আয়ানের আব্বুকে দেখে অবাক হয়ে গেল। তাড়াতাড়ি করে গিয়ে সালাম দিল। রাহেলা বেগম বলে উঠল, আরে আমি তোমাদের স্যার ম্যাম হয়ে আসি নাই, তুমি বসো, এত উত্তেজিত হইও না। রাকিব, তুমি? বেয়াদব মেয়ে, আমাকে চেনো? মানে আমি বেয়াদব? একদম বেয়াদব তিনটাই। আম্মু আব্বু, আমাদের এই তিনটা মেয়ে পছন্দ হয় নাই। ভাইয়া তোমরা কি কি বলো? আমারও পছন্দ হয় নাই, আমরা চলে যাইগা। আমারও পছন্দ হয় নাই। আমারও তোমাকে পছন্দ না, বের হও তুমি। হব না। ছি ছি, পাত্রীদের ব্যবহার খুবই জঘন্য। আয়ানের কথা শুনে তিনজন কোমরে হাত দিয়ে রাগের লুক নিয়ে তাকাতেই আয়ান ভয়ে ঢোক গিলে তিয়ার কাছে গিয়ে বলল, সরি সরি বউ, আমি এসব বলতে চাই নাই। রাকিব আর ভাইয়া এইসব বলতে বলছে। আয়ানের পাল্টি খাওয়া দেখে সবাই হেসে দিল। তিয়া আয়ানের কান ধরে বলল, আমি আমার বরকে ভালো করে জানি, এসব আমার বর ওনাদের শিখাইছে, কারণ ফাজিল ওনারা আমার বর। ঠিক বলছো আপু, গাড়ির ভিতরে ওই আমাদের শিখাইছে।
সরি তুলি, আসলে আয়ান এইসব করতে বলছিল। তুমি বলো, তোমাকে আমি এইটা বলতে পারি? তিনজনের কাণ্ড দেখে সবাই হাসতে শুরু করে দিল। হাসাহাসি করা শেষ করে রাহেলা বেগম কথা বলতে লাগলো। 1 সপ্তাহ পর বিয়ের ডেট দিয়ে সবাই চলে যেতে নিলে আয়ান তিয়াকে চোখ মেরে চলে গেল। রাকিব তুলির দিকে তাকিয়ে কিস করতে যাবে, তিয়ার আব্বু সামনে পড়লে লজ্জায় দৌড়ে চলে গেল। তিয়া তুলি হাসতে লাগলো। রাইসা আয়ানের দিকে তাকিয়ে থাকলো। সবাই চলে গেলে আয়ান বাসায় গিয়ে বলল, আম্মু আমার রুমটা আরেকটা নিতে চাই। ওই রুম যেমন আছে তেমন থাক, আমার ছোটবেলার স্মৃতিগুলো নষ্ট করতে চাই না। তোর রুম ভাবি দেখলে হাসতে হাসতে মরবি। আসলে ওই রুম তোর বাচ্চাদের জন্য পারফেক্ট হবে। দেওয়ালে কার্টুনের পেন্টিং, খাট ও কার্টুনের ডিজাইন করা, চাদর বালিশ, এখন কোনো কিছুই নাই যে কার্টুনের ডিজাইন করা না। থাম তুই। আচ্ছা, যেই রুমে নাও তাড়াতাড়ি আমাদের বলো, সুন্দর করে সাজাতে হবে। আমার পাশের রুমটাই নিব। ওকে। আয়ান কথা বলে রুমে চলে গেল। তিয়ার সাথে কথা বলতে লাগলো। 3 দিন পর সবাই মিলে শপিং করতে চলে গেল। শপিং করা শেষ হইলে সবকিছু সাজানোর কাজ শুরু করে দিল। বিয়ের দিন চলে আসলো। তিনজন তিনজনের পাশে বসে বিয়ে পড়ানো শুরু করে দেয়। বিয়ে পড়ানো শেষ হইলে সবাই মিলে আড্ডা দিতে লাগলো। রাত 12টার দিকে যার যার রুমে রেখে আসলো। আয়ানের কাজিনরা বলে তিয়াকে আয়ানের আগের রুমে রেখে আসলো। তিয়া অবাক হয়ে রুমটা দেখতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো, কি হলো ব্যাপারটা? বাচ্চাদের রুমে আমাকে রেখে গেল কেন? এইটা তো কোনো দিক দিয়ে বাসর ঘর মনে হচ্ছে না। আয়ান রুমে ঢুকে দেখে পুরো রুম ফাঁকা। আয়ান পাশের রুমের দরজা খোলা দেখে ঢুকলে দেখে তিয়া দাঁড়িয়ে আছে। আয়ান তিয়াকে বলল, কি ব্যাপার, তুমি এই রুমে কেন? তোমার কাজিনরা তো এই রুমে দিয়ে গেল। পাগল ছাগলগুলো, চলো, এই রুম না। এটা কার রুম? আয়ান কাছে গিয়ে কোলে তুলে নিয়ে বলল, আমার রুম। কি? এটা তো বাচ্চাদের রুম মনে হচ্ছে। আমি তো আগে বাচ্চা ছিলাম। চলো, এখন বড় হয়েছি, বাচ্চা বানানোর জন্য আসল রুমে যাই। আয়ানের কথা শুনে তিয়া লজ্জা পেয়ে গেল। তিয়াকে নিয়ে পাশের রুমে ঢুকে পড়ল। দরজা লাগিয়ে দিয়ে খাটে বসিয়ে দিয়ে বলল, ওয়েট, একটু চোখ বন্ধ করো। তিয়া চোখ বন্ধ করলে আয়ান পকেট থেকে ডায়মন্ডের রিং বের করে তিয়ার হাতে পরিয়ে দিল। তিয়াকে চোখ খুলতে বলল। তিয়া চোখ খুলে বলল, বাহ, অনেক সুন্দর হয়েছে। আমি তো তোমার জন্য কিছু কিনি নাই। তুমি আমার বেস্ট গিফট, তোমার থেকে আর কোনো গিফট বেস্ট হতেই পারে না। আয়ানের কথা শুনে তিয়া জড়িয়ে ধরল। আই লাভ ইউ জান পাখি। আই লাভ ইউ টু বউ।